শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে লাইভ ক্লাসে। এটা হচ্ছে আমাদের অধ্যায় 5-এর সেকেন্ড লেকচার এবং দেখো এই লেকচারে আমরা যা যা কভার করবো এখানে সবই লেখা রয়েছে। আর তোমরা চাইলে কিন্তু এখানে শুনে ক্লাস করতে পারো। कोई आया नहीं। হ্যাঁ कोई খুলে আবার দাও। ওকে, তো দেখো আমরা হচ্ছে এই ক্লাসে যা যা কভার করবো সেটা হচ্ছে আমরা দুইটা সংজ্ঞা পাবো, একটা হচ্ছে অ্যালগরিদমের সংজ্ঞা পাবো আর একটা হচ্ছে কি ফ্লো চার্টের সংজ্ঞা পাবো। তাহলে আমরা সংজ্ঞা পেয়ে যাচ্ছি কয়টা বলো তো? দুইটা সংজ্ঞা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। দেন দেখো আমরা ভ্যারিয়েবল বা চলকের নামকরণ নিয়ে কথা বলবো। আমরা এই ক্লাস থেকে দেখবো যে ভ্যারিয়েবল প্রয়োজন হবে, যেমন তুমি যখন দুইটা সংখ্যাকে যোগ করে তার ফলাফল বের করবা, এই দুইটা সংখ্যাকে স্টোর করার জন্য তোমার দুইটা ভ্যারিয়েবল লাগবে। তার উত্তর যে তুমি বের করবে সেই উত্তরের জন্য কিন্তু কি আরেকটা ভ্যারিয়েবল লাগবে। সো এই যে ভ্যারিয়েবল বা চলক, এদের নাম কি রাখা যায় কি না রাখা যায় সেটা নিয়ে জানবো। তারপরে দেখো আমরা অ্যালগরিদম আর ফ্লো চার্টের পার্থক্য দেখবো এই ক্লাসে। অ্যালগরিদম আর কি ফ্লো চার্টের পার্থক্য দেখবো। তারপরে আমাদের যে ফ্লো চার্ট সেখানে কোন কোন জিওমেট্রিক শেপ বা জ্যামিতিক আকৃতি ব্যবহার করা যায় সেটা নিয়ে আমরা জানবো। তারপরে দেখো আমরা একই সাথে এই ক্লাস থেকে যেটা করব, কোনো একটা প্রোগ্রামের কোড, অ্যালগরিদম, ফ্লোচার্ট দেখব। এবং আমি তোমাদেরকে এখানে এই ক্লাসে কয়েকটা সমস্যার সমাধান দেখাবো। যেমন ধরো দুইটা সংখ্যার যোগ কিভাবে করতে হয়, দুইটা সংখ্যার গুণ কিভাবে করতে হয়, তারপরে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, একটা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, এগুলার কোড, অ্যালগরিদম, ফ্লোচার্ট আমি একসাথে তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে মোটামুটি আমাদের এই ক্লাসের কন্টেন্ট আর কি, বুঝতে পেরেছো? এই হচ্ছে মোটামুটি আমাদের এই ক্লাসের কন্টেন্ট। রিফ্রেশ করো ওইটাই। এই হচ্ছে আমাদের এই ক্লাসের মোটামুটি কন্টেন্ট। আশা করি আমার কথা সবাই ধরতে পারছো। ওকে, আচ্ছা, আমি তাহলে এখন প্রথমে তোমাদেরকে 6টা পয়েন্ট দেখাবো। কয়টা পয়েন্ট? 6টা। এই পেজে 3টা, পরের পেজে 3টা। এই 6টা পয়েন্ট হচ্ছে এমসিকিউতেও আসে আবার খতেও আসে, যে চলক বা ভ্যারিয়েবলের নাম কি কি রাখা যায় কি কি রাখা যায় না। ঠিক আছে, পেন করে দিব। এখন দেখো প্রথমে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে চলক বা ভ্যারিয়েবলের নামের মধ্যে তুমি ক্যাপিটাল এ টু জেড সব রাখতে পারবা, ক্যাপিটাল এ টু জেড, আবার স্মল এ টু জেড সব রাখতে পারবা। ক্যাপিটাল এ থেকে জেড সব রাখতে পারবা, স্মল এ থেকে জেড সব রাখতে পারবা। তারপরে ডিজিট আছে না, ডিজিট বা অঙ্ক, অঙ্ক কি 0 থেকে 9 এই সবই রাখতে পারবা। তবে বিশেষ ক্যারেক্টার বলে বা স্পেশাল ক্যারেক্টার বলে। স্পেশাল ক্যারেক্টার কারা? প্লাস, মাইনাস, তারপরে হচ্ছে তোমার কি যে এইটা, তারপরে এইটা, তারপরে হচ্ছে কি আছে আরো অনেক কিছু আছে। এদের মধ্যে শুধুমাত্র আন্ডারস্কোর কে রাখতে পারবো। আন্ডারস্কোর জানো কোনটাই? দেখো ধরো আমি লিখলাম সাদিক, SADIK, ওই যে তোমার দেখো ইনস্টাতে যখন তোমরা কোন হচ্ছে ইউজার আইডি ক্রিয়েট করো তখন কিন্তু আন্ডারস্কোর ব্যবহার করা যায়। দেখো সাদিক একটা আন্ডারস্কোর দিয়ে আমি ধরো লিখলাম যে ICT, তাহলে এই যে এই আন্ডারস্কোরটাকে ব্যবহার করা যাবে, বুঝছো, চলক বা ভ্যারিয়েবলের নামে। তাহলে দেখো আমরা প্রথমে এখানে যা যা জেনেছি, কি কি জেনেছি? জেনেছি ভ্যারিয়েবলের নামকরণে অ্যালফাবেটিক ক্যারেক্টার A to Z, ক্যাপিটাল, স্মল a to Z, তারপরে যে কোনো ডিজিট 0 থেকে 9, আর স্পেশাল ক্যারেক্টারের মধ্যে শুধুমাত্র আন্ডারস্কোরকে ব্যবহার করা যাবে। যেমন দেখো আমরা ধরো একটা ভ্যারিয়েবলের নাম এইভাবে রেখেছি যে সাম নাম্বার। এখানে এসটা ক্যাপিটাল দেখছো, UMটা হচ্ছে স্মল লেটার, দেন এনটা ক্যাপিটাল, তারপরে বাকিটা হচ্ছে স্মল লেটার। এইভাবে রাখা যাবে, কোনো সমস্যা নেই ভ্যারিয়েবলের নাম। আবার দেখো সামে এস ক্যাপিটাল, বাকি দুইটা স্মল লেটার, দের একটা আন্ডারস্কোর, দেন নাম্বার লেখা। এভাবে ভ্যারিয়েবলের নাম দিতেই পারো। তারপর দেখো সামের পরে 2 লিখেছি, এটাও ভ্যারিয়েবলের নাম দিতে পারো, কিন্তু ভ্যারিয়েবলের নাম হতে পারবে না এটা সাম এম্পারসেন্ট, এম্পারসেন্ট সাইন দিতে পারবে না, এটা বিশেষ চিহ্নের মধ্যে পড়েছে, এটা দেয়া যাবে না। তারপরে দেখো সামের পরে পার্সেন্টেজ, এটাও কিন্তু ভ্যারিয়েবলের নাম, তুমি কি দিতে পারবে না? পারবা না। আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পেরেছে। তাহলে আমরা প্রথম যেটা বললাম সেটা হচ্ছে আমাদের চলক বা ভ্যারিয়েবলের নামে স্মল a to Z, ক্যাপিটাল A to Z, তারপরে ডিজিট 0 থেকে 9 এগুলো দেওয়া যাচ্ছে, আর স্পেশাল ক্যারেক্টারের মধ্যে শুধু আন্ডারস্কোর কে দেওয়া যাচ্ছে। এরপরে সেকেন্ড যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই প্রথমটাতে বলতে পারতাম, কেননা আমাদের যে স্পেসটা কিন্তু একটা স্পেশাল ক্যারেক্টার। আমি তো আগেই বলেছি যে স্পেশাল ক্যারেক্টারের মধ্যে শুধু আন্ডারস্কোর কে দেওয়া যাবে। তো দেখো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভ্যারিয়েবলের নামের মাঝে কোনো ফাঁকা স্থান বা স্পেস থাকতে পারবে না। যেমন দেখো
এভাবে লেখা যাবে, এভাবে লেখা যাবে, এভাবে লেখা যাবে, কিন্তু একটা ভ্যারিয়েবলের নাম, একটা চলক বা একটা ভ্যারিয়েবলের নাম সামের পর একটা স্পেস দিয়ে নাম্বার লিখছো, এটা দেয়া যাবে না। আশা করি এই দুইটাই বুঝতে পেরেছো। ঠিক আছে, এই দুইটাই বুঝতে পেরেছো। তৃতীয় যেটা বলতে চাচ্ছি, দেখো আমাদের সি প্রোগ্রামিং ভাষা কিন্তু একটা কেস সেন্সিটিভ ভাষা। সি প্রোগ্রামিং ভাষাটা কি ভাষা? একটা কেস সেন্সিটিভ ভাষা। এই কেস সেন্সিটিভ ভাষাগুলাতে যেমন হয় আর কি, এই কেস সেন্সিটিভ ভাষাগুলা যেমন হয় সেটা হচ্ছে ধরো তুমি একটা ভ্যারিয়েবলের নাম রেখেছো এভাবে, যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছে এভাবে যে আইএনটি, এটা হচ্ছে ডেটা টাইপ আর কি, এরপরে লিখলা হচ্ছে NUM1, এটা একটা ভ্যারিয়েবলের নাম, বুঝছো, নাম্বার 1 আর কি। ঠিক আছে, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলা কিভাবে? প্রথমে দিলা তার ডেটা টাইপ, তারপরে কি ভ্যারিয়েবলটার নাম দিলা, দেন দিলা কি 1। তো এই যে তুমি যে এভাবে যে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করলা, এই প্রোগ্রামে বিভিন্ন জায়গায় তাকে ব্যবহার করতে হতে পারে। কোনো সময় এই সাম ওয়ানের মান প্রিন্ট করতে হতে পারে, কোনো সময় এই সাম ওয়ানের মধ্যে কোনো মান জমা রাখতে হতে পারে, বা কোনো সময় সাম ওয়ানের মানটা কারো কাছ থেকে নিতে হতে পারে। তো তুমি যখনই এই সাম ওয়ানটাকে ব্যবহার করবা, যখনই এই নাম্বার ওয়ানটাকে যখনই ব্যবহার করবা, তোমাকে একদম সেম এই লেটারে ইউজ করতে হবে। যেমন এখানে কি সবগুলা স্মল লেটারে লিখেছো এভাবে, তার মানে একটা ভ্যারিয়েবলকে তুমি যেই অক্ষরে ডিক্লেয়ার করো একদম সেম অক্ষরেই তাকে ব্যবহার করতে হবে। তুমি একটা ভ্যারিয়েবলের নাম যদি এভাবে এসটা ক্যাপিটাল দিয়ে এভাবে ডিক্লেয়ার করো, তাহলে এই প্রোগ্রামে তুমি যতবার তাকে ব্যবহার করবে একদম হুবহু এই ক্যারেক্টারে ব্যবহার করতে হবে। দেখো এটার কথাই বলা এখানে হয়েছে। আমি যদি একটু বলতে চাই, দেখো কি বলা হয়েছে, বলা হয়েছে কি বলা হয়েছে বলা হয়েছে যে সি প্রোগ্রামিং কেস সেন্সিটিভ ভাষা। সি প্রোগ্রামিং কি টাইপের ভাষা বলো? সি প্রোগ্রামিং কেস সেন্সিটিভ ভাষা। তাই কোনো ভ্যারিয়েবলকে যেই লেটারে ডিক্লেয়ার করা হয় সেভাবেই ব্যবহার করতে হবে। ঠিক আছে, সি প্রোগ্রামিং ভাষা একটা কেস সেন্সিটিভ ভাষা, এই জন্য কোনো ভ্যারিয়েবলকে তুমি যেই কিসে বলো তো, কোনো ভ্যারিয়েবলকে তুমি যেই হচ্ছে কেসেই তুমি ডিক্লেয়ার করছো পুরো প্রোগ্রামটাকে সেভাবে ব্যবহার করতে হবে। ওকে, এখন দেখো আমাদের আরো তিনটা আছে আর কি, আরো তিনটা আছে। সেই তিনটার প্রথম যেটা, সেটা হচ্ছে তুমি ভ্যারিয়েবলের নামের মধ্যে যেটা আর কি কি বলে এটাকে, ভ্যারিয়েবলের নামের মধ্যে ডিজিট ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই, তবে সেটা অবশ্যই শুরুতে হতে পারবে না। ধরো একটা ভ্যারিয়েবল যখন ডিক্লেয়ার করবা তার শুরুতে কি হতে পারবে না বলো তো? ডিজিট দিয়ে শুরু হতে পারবে না। ঠিক আছে, এটাই বলা হয়েছে, ভ্যারিয়েবলের নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারবে না। যেমন সাম টু, এটা পসিবল, কিন্তু কি পসিবল না? টু সাম 3 নাম্বার, এইটা ভ্যারিয়েবলের নাম পসিবল না। আশা করি সবাই বুঝতে পেরেছো। এত স্লো স্লো পড়াই বুঝবা না, আবার একজন বলতে স্যার আমাদের পরীক্ষা সন্নিকটে, এত বইয়ের মতো করে সব পড়ার চেয়ে আসল টপিক গুলো পড়া দরকার, এত ব্যাখ্যা পরীক্ষায় তো চাইবে না। তোমার জন্য আমি না আসলে, ঠিক আছে, আমি তোমার জন্য না, আমি সবার জন্য এভাবেই পড়াই, ওকে। এরপরে দেখো যে কথাটা বলা হচ্ছে, দেখো আমাদের সি প্রোগ্রামিং ভাষায় কিছু সংরক্ষিত শব্দ আছে। যেমন দেখো গত ক্লাসে প্রিন্টএফ একটা ফাংশনের নাম দেখেছিলা, বুঝছো? তো এই নামে তুমি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবে না, তাহলে সংরক্ষিত যে শব্দগুলো ওগুলা কখনো ভ্যারিয়েবলের নাম হতে পারবে না। তারপরে দেখো তুমি স্ক্যানএফ কোনো ভ্যারিয়েবলের নাম দিতে পারবে না। আইএনটি আসলে একটা ডেটা টাইপ, বুঝছো, ইন্টিজার একটা ডেটা টাইপ, এটাও ভ্যারিয়েবলের নাম হতে পারবে না। ফ্লোট আছে, ডাবল আছে, এগুলা ভ্যারিয়েবলের নাম হতে পারে না। তবে মেইনটা কিন্তু কোনো ওরকম কিছু না, তবে মেইনকেও ব্যবহার করা যায় না, কেননা প্রত্যেকটা প্রোগ্রামে দেখা যায় যে মেইন ফাংশনটা লাগেই লাগে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমাদের দেখো এখানে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে, কোনো কিওয়ার্ডের নাম ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করা যায় না, এবং মেইন কোনো কিওয়ার্ড না হলেও এটাকে ব্যবহার করা যায় না। যেমন তুমি চালাকি করে
তুমি চালাকি করে এইভাবে আইএনটি একটা ভ্যারিয়েবলের নাম দাও, কোনো সমস্যা নেই। এটা সত্যি যে এই আইএনটি দেওয়া যায় না, এই আইএনটি দেওয়া যায় না, কিন্তু এটা দিতে কোনো আপত্তি নেই। এটা সত্যি যে এই ক্যারেক্টার একটা ভ্যারিয়েবলের নাম দেয়া, সরি, এই ক্যারেক্টার সিএইচআর মানে সবগুলো স্মল লেটারের, এইটা কোনো ভ্যারিয়েবলের নাম হতে পারে না, কিন্তু চালাকি করে একটা ক্যাপিটাল দিয়ে ফেলেছে, এটা দেওয়া যাবে। তারপরে দেখো, এই দেখো এগুলা দেওয়া যাবে না। কোনগুলো দেওয়া যাবে না বলে, এই যে আইএনটি, ক্যারেক্টার, ফ্লোট, প্রিন্টএফ, স্ক্যানএফ, প্রাইভেট, এগুলো দেওয়া যাবে না। কিন্তু তোমরা চালাকি করে একটা দুইটা ক্যাপিটাল লেটার দিলে দেওয়া যাবে, তবে এগুলা না ব্যবহার করাই ভালো। এটা হচ্ছে 5 নম্বর ছিল। আর একটা বলবো জাস্ট, বুঝছো? আর একটা বলবো, বলার পরে আমরা হচ্ছে আমাদের মেইন টপিকে যাব আর কি আস্তে আস্তে। ওকে, দেখো আমাদের সি প্রোগ্রামিং ভাষাটা কিন্তু ওই যে আস্কি কোডের যে মাদার কোম্পানি আনসি বলে আর কি, আনসি, ANSI, আনসি, গুগল করে এটার ফুল ফর্মটা দেখতে পারো, আনসি। তো এই আনসি নিয়ম অনুসারে চলে আর কি সি প্রোগ্রামিং ভাষাটা। এই আনসি নিয়ম অনুসারে একটা ভ্যারিয়েবলের নামের প্রথম 31টা ক্যারেক্টারকে রিড করা হয়। প্রথম কয়টা ক্যারেক্টার? 31টা। ধরো একটা ভ্যারিয়েবলের নাম রেখেছো এইভাবে, নাম্বার 1, NUM1 একটা ভ্যারিয়েবলের নাম। আরেকটা ভ্যারিয়েবলের নাম ধরো রেখেছো NUM2। দুইটা তো ডিফারেন্ট ভ্যারিয়েবল, তাই না? দুইটা কি পৃথক পৃথক ভ্যারিয়েবল, দুইটা তো এক না। তো দেখো তাদের যে নামের পার্থক্য, দেখো প্রথম ক্যারেক্টারে কিন্তু তাদের নামের পার্থক্য নাই, সেকেন্ড ক্যারেক্টারে দেখো তাদের নামের পার্থক্য নাই, থার্ড ক্যারেক্টারে দেখো তাদের নামের পার্থক্য নাই, কিন্তু ফোর্থ ক্যারেক্টারে দেখো তাদের নামের পার্থক্য কিন্তু ক্রিয়েট হয়েছে। এখন এই লাইনটা অনুসারে ধরো একটা ভ্যারিয়েবলের নামের, এটা হচ্ছে ফার্স্ট লেটার, এটা মনে করো 31টা লেটার, এটা হচ্ছে 31 নম্বর লেটার, বুঝছো? এর মধ্যে তাহলে আরো অনেকগুলা লেটার আছে আর কি, 29টা লেটার এর মধ্যে, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে 29, দেন মনে করো এটা হচ্ছে এম, দেন দিয়েছো 1। আর একটা ভ্যারিয়েবলের নামেরও প্রথম লেটারটা এম, দেন এখানে 29টা ক্যারেক্টার, তারপরে 31 নম্বর ক্যারেক্টার হচ্ছে এম, তারপরে এটা কি 2। তো সি প্রোগ্রামিং ভাষার কাছে যেটা মনে হবে যে এই ভ্যারিয়েবল আর এই ভ্যারিয়েবল সেম জিনিস, কেননা সে প্রথম 31টা ক্যারেক্টার রিড করে, প্রথম কয়টা 31টা ক্যারেক্টারকে রিড করে। এই জন্য তুমি আসলে ভ্যারিয়েবলের নাম যদি 31 ক্যারেক্টারের বেশি রাখো, তাহলে তাদের নামের পার্থক্য প্রথম 31 ক্যারেক্টারের মধ্যেই রাখতে হবে। আর সব থেকে বেটার হচ্ছে ভ্যারিয়েবলের নাম 31 ক্যারেক্টারের কম রাখা। এটাই বলা হয়েছে। দেখো বলা হয়েছে ভেরিয়েবলের নামকরণে যে কোনো সংখ্যক ক্যারেক্টার ব্যবহার করা যায়, তবে আনসি নিয়ম অনুসারে দুইটা ভেরিয়েবলের নামের পার্থক্য প্রথম 31টা ক্যারেক্টার। মনে করো তুমি একটা ভেরিয়েবল 60 ক্যারেক্টার আর একটা 61 ক্যারেক্টার দাও, কোনো সমস্যা নেই, কিন্তু তাদের দুইজনের মধ্যে অমিলটা প্রথম 31টার মধ্যে যে কোনো একটা ক্যারেক্টারে হতে হবে, না হলে সেম সেম লাগবে আর কি, বুঝতে পেরেছো? না হলে কি বলো, সেম সেম রাখবে। ওকে, আচ্ছা, তবে যেটা বলা হয়েছে যে 31 ক্যারেক্টারের বেশি না রাখাই ভালো। আচ্ছা, তাহলে আমি যে 6টা তোমাদেরকে ভ্যারিয়েবল বা চলকের নামকরণের যে রুলস গুলা বললাম, প্রথম রুলসটা যেটা বলেছি, দেখো প্রথম রুলস বলেছি যে আমরা স্মল a to z, তারপরে ক্যাপিটাল A to Z, 0 থেকে 9, আর স্পেশাল ক্যারেক্টারের মধ্যে শুধু আন্ডারস্কোর, এটাকে ব্যবহার করতে হবে। এটা ফার্স্ট রুল ছিল। সেকেন্ড রুলে বলেছিলাম ভ্যারিয়েবলের নামের মাঝে স্পেস রাখা যাবে না। থার্ড রুলসে যেটা বলেছিলাম, কোনো একটা ভ্যারিয়েবল তুমি যেই ভাবে ডিক্লেয়ার করবা, যেই ক্যারেক্টারে যেই কেসে ডিক্লেয়ার করবা, যদি তুমি একটা ভ্যারিয়েবলের নাম এবিসি বলে তুমি ডিক্লেয়ার করো, তাহলে তাকে এইভাবেই আবার এইভাবে তুমি তাকে আবার কি ব্যবহার করতে পারবা না। এই প্রথম 3টা এটা ছিল। তারপরে 4 নম্বর যেটা বললাম, 4 নম্বরটা বললাম যে ভ্যারিয়েবলের নামের শুরুতে কি হতে পারবে না, ডিজিট হতে পারবে না। এরপরে 5 নম্বর যেটা বললাম সেটা হচ্ছে আমাদের কিছু সংরক্ষিত শব্দ আছে সি প্রোগ্রামিং ভাষাতে, এগুলা কখনোই ভ্যারিয়েবলের নাম হতে পারে না। আর লাস্ট যেটা বলেছি সেটা হচ্ছে ভ্যারিয়েবলের নাম তুমি যদি অনেক ক্যারেক্টার রাখো, সেক্ষেত্রে পার্থক্য, নামগুলোর মধ্যে পার্থক্য, একটার সাথে আরেকটার নামের পার্থক্য প্রথম 31টা ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। আর যদি মানে ওরা সাজেস্ট করে যে ভ্যারিয়েবলের নাম 31 ক্যারেক্টারের বেশি না রাখার জন্য আর কি। এখন আমি তোমাদেরকে প্রথমে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে অ্যালগরিদম। দেখো অ্যালগরিদম এক একটা প্রোগ্রামের জন্য এক এক রকম হয়। ধরো তুমি দুইটা সংখ্যাকে যোগ করছো, তার জন্য অ্যালগরিদম একরকম। তুমি ধরো দুইটা সংখ্যার মধ্যে গুণ করছো, তার জন্য এক ধরনের অ্যালগরিদম।
তুমি তিনটা সংখ্যার গড় বের করছো, তার জন্য অ্যালগোরিদম একরকম। তো অ্যালগোরিদম কি হয় বলো তো, প্রোগ্রাম ভ্যারি করে। তো একটা সুনির্দিষ্ট সমস্যার জন্য একটা সুনির্দিষ্ট অ্যালগোরিদম হয় আর কি। তো আমরা অ্যালগোরিদমের সঙ্গে এভাবে বলি যে সুনির্দিষ্ট কোনো সমস্যা সমাধানের জন্য, কি বলছি বলো, বলেছি সুনির্দিষ্ট কোনো সমস্যা সমাধানের জন্য প্রথম কথা হচ্ছে সসীম সংখ্যক, সেকেন্ড কথা হচ্ছে অনুক্রমিক। সসীম সংখ্যক কেন জানো? দেখো, কোনো কিছুর যদি শেষ হয় তাহলে কিন্তু সেটা কাউন্ট করা যায়। যদি তোমার বইয়ে না, এরকম না বলি, ধরো একটা মানুষ যদি মারা যায় তাহলে কিন্তু বলা যায় যে এই মানুষটা এত বছর বেঁচে ছিল। সেরকম তুমি যদি কোনো একটা প্রবলেমকে সলভ করতে পারো তাহলে কতগুলা স্টেপে তুমি প্রবলেমটাকে সলভ করেছো এটা কিন্তু কাউন্ট করা যাবে। তার মানে আমাদের অ্যালগোরিদমটা মাস্ট একটা সলভেবল বা সলভ হয়েছে, মানে সমস্যাটা সমাধান করা গিয়েছে এমন প্রোগ্রামেরই হবে অ্যালগোরিদম। এই জন্য বলা হয় সসীম সংখ্যক, মানে আমরা আমাদের অ্যালগোরিদমের যে স্টেপ সেটা কাউন্ট করে বলতে পারবো যে এতগুলা স্টেপ। একটা হচ্ছে অনুক্রমিক। অ্যালগোরিদমে তুমি কিসের পরে কি করছো একদম সিরিয়ালি থাকবে, সিরিয়ালি মানে উল্টা পাল্টা না। ধর আমি যদি তোমাকে বলি সারাদিন কি করছো, তুমি বলবা না যে ইফতার করছি, জোহরের নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ছি, এরকম একদম সিরিয়ালি তোমাকে বলতে হবে। সো দেখো, অ্যালগোরিদমের সংজ্ঞাটা এভাবে বলা হয়েছে সুনির্দিষ্ট কোনো সমস্যা সমাধানের জন্য সসীম সংখ্যক অনুক্রমিক নির্দেশকে অ্যালগোরিদম বলে। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা যে কথাটা বলেছি সুনির্দিষ্ট কোনো সমস্যা সমাধানের জন্য সসীম সংখ্যক অনুক্রমিক নির্দেশকে আমরা কি অ্যালগোরিদম বলছি, সবাই কি বুঝছো? সুনির্দিষ্ট কোনো সমস্যা সমাধানের জন্য, সুনির্দিষ্ট সমস্যা মানে কোনো একটা প্রবলেম, এই কোনো একটা প্রবলেমের জন্য অ্যালগোরিদম কি একটা ফিক্সড। তো সুনির্দিষ্ট কোনো সমস্যা মানে একটা নির্দিষ্ট একটা সমস্যা, এটা সমাধানের জন্য সসীম সংখ্যক। সসীম সংখ্যক বলতে কি বুঝাইলাম, যে আমাদের অ্যালগোরিদমটা অবশ্যই একটা নির্দিষ্ট স্টেপে যে কি শেষ হবে, শেষ হইলে সেটা কি গোনা যাবে, সেটা ইনফাইনাইট হবে না, সেটা যেহেতু গুনতে পারবে এই জন্য কি সসীম সংখ্যক। সসীম আর একটি অসীম। আর অনুক্রমিক বলতে কি কিসের পরে কি থাকবে এটা বলা যাবে আর কি। আর ফ্লো চার্টের এক কথায় বলা যায় যে অ্যালগোরিদমটার যে একটা চিত্ররূপ সেটাকে ফ্লো চার্ট বলে। আসলে আমাদের অ্যালগোরিদম থেকে ফ্লো চার্ট এটা দেখে ভালো কোড করা যায় আর কি। তুমি দেখো, তোমাকে আমি এখানে ঘর আর ঘর লিখে দিলাম, আর আমি মনে করো এখানে একটা ঘর এঁকে দিলাম। তোমার জন্য ব্রেন বেশি, তোমার ক্যাচি কোনটা, এটাকে বেশি তোমার ব্রেন হচ্ছে মনে রাখতে পারবে আর কি, আঁকা আঁকি। এই জন্য আমরা আসলে যারা কোডার তাদের কাছে অ্যালগোরিদম না দিয়ে কোড দিয়ে থাকি, সরি ফ্লো চার্ট দিয়ে থাকি আর কি। দেখো, ফ্লো চার্টের কথা যদি বলতে চাই একটা কথাই শেষ করা যায়, সেটা হচ্ছে অ্যালগোরিদমের চিত্ররূপকে ফ্লো চার্ট বলে। কিন্তু সুন্দর করে একটা সংজ্ঞা দিতে হলে এভাবে বলবা, সুনির্দিষ্ট জ্যামিতিক আকৃতি। আচ্ছা, কতগুলা বললে ভালো হয়, প্রথমে বলবা কতগুলা সুনির্দিষ্ট জ্যামিতিক আকৃতি ব্যবহার করে প্রোগ্রাম প্রবাহের যে ধারাবাহিক চিত্ররূপ সেটাকে আমরা ফ্লো চার্ট বলছি। দেখো কি বলা হয়েছে, কতগুলা সুনির্দিষ্ট জ্যামিতিক আকৃতি ব্যবহার করে, কতগুলা সুনির্দিষ্ট জ্যামিতিক আকৃতি ব্যবহার করে প্রোগ্রামের প্রবাহের কি প্রোগ্রাম প্রবাহের ধারাবাহিক চিত্রকে কি বলছি আমরা, ফ্লো চার্ট বলছি। আগের ক্লাসের সাথে এই ক্লাসের সম্পর্ক হবে যখন আমরা কোডিং পার্টে যাব তখন, এখন পর্যন্ত কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা কি বলছি বুঝতে পেরেছো, যে কতগুলা সুনির্দিষ্ট জ্যামিতিক আকৃতি ব্যবহার করে প্রোগ্রাম প্রবাহের যে ধারাবাহিক চিত্ররূপ তাকে আমরা কি বলছি বলতো, ফ্লো চার্ট বলছি। এখন দেখো, আমরা এখানে আমাদের যে ফ্লো চার্ট আর অ্যালগোরিদমের একটা পার্থক্য দেখেছি। তো এই পার্থক্য এখানে তিনটা দেওয়া হয়েছে, তোমরা হচ্ছে 2 মার্কের কোশ্চেনের জন্য এই পার্থক্যটা আর কি। প্রথম পার্থক্যটা হচ্ছে সংজ্ঞা। সুনির্দিষ্ট কোনো সমস্যা সমাধানের জন্য সসীম সংখ্যক অনুক্রমিক নির্দেশনাকে কি আমরা অ্যালগোরিদম বলছি। আর তুমি চাইলে ফ্লো চার্টের জন্য একদম পুরা সংজ্ঞা দিয়ে দিতে পারো, যে কতগুলা সুনির্দিষ্ট জ্যামিতিক আকৃতি ব্যবহার করে প্রোগ্রাম প্রবাহের যে চিত্ররূপ সেটাকে। কিন্তু এখানে এক কথায় বলা হয়েছে যে অ্যালগোরিদমের চিত্ররূপকে কি বলা হয়েছে, প্রবাহ চিত্র বা ফ্লো চার্ট। তার মানে
প্রবাহ চিত্র যেটা সেটা কিন্তু বাংলা প্রতিশব্দ কিসের বলতো ফ্লো চার্ট, এটা একটা পার্থক্য। সেকেন্ড পার্থক্যটা হচ্ছে অ্যালগোরিদমটা বর্ণনামূলক হয়। অ্যালগোরিদমে এইভাবে লেখা হয় যে এইটার পরে ওইটাই যাও, এই শর্ত সত্যি হলে ওই শর্তে যাও, এই শর্ত সত্যি হলে ওইটা করো, এরকম বর্ণনামূলক হয়। কিন্তু আমাদের যে ফ্লো চার্ট সেটা চিত্র নির্ভর হয়, আমরা অ্যারো দিয়ে বলে দিই যে এই দিক যাও, ঠিক আছে, এরকম আর কি। আর আমাদের যে অ্যালগোরিদম সেটার ভিত্তিতে কিন্তু ফ্লো চার্ট ক্রিয়েট করা হয়, অ্যালগোরিদমের ভিত্তিতে কি ফ্লো চার্ট বানানো হয়, অ্যালগোরিদম দেখে দেখে ফ্লো চার্ট বানানো হয়। আর আমাদের যে ফ্লো চার্ট সেটার ভিত্তিতে কি করা হয় বলতো, প্রোগ্রাম রচনা করা হয় বা কোড করা হয়। আশা করি কথাগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা এখানে কিছু শেপ দেখব, এই শেপগুলো আমাদের ফ্লো চার্টের ব্যবহার হবে এখন থেকে। প্রথমে দেখো এই যে এই দুইটা শেপ দেখছো, এগুলা সবসময় শুরু আর শেষের জন্য। যখনই তুমি প্রোগ্রাম শুরু করবে তখন এরকম ওভাল টাইপ শেপ দিবা বা এরকম ক্যাপসুল টাইপ শেপ দিবা। ক্যাপসুল, এই ক্যাপসুলটা অনেক কলেজে ব্যবহার করে। তাহলে এই দুইটা শেপ দিচ্ছ প্রোগ্রামের শুরু বা শেষের জন্য, শুরুর জন্য এটা, শেষের জন্য এটা, শুরুর জন্য এটা, শেষের জন্য এটা। তারপরে দেখো এটা এটা নিয়ে আগে বলি, এটা পরে বলি। তুমি যদি কোনো মান ইনপুট নাও, দেখো তুমি যখন দুইটা সংখ্যাকে যোগ করবা তখন কিন্তু তুমি দুইটা মানকে ইনপুট নিবা। তো ইনপুট নেওয়ার জন্য তুমি কিন্তু এই যে আয়ত সামান্তরিক, সামান্তরিক বলে এটা, নট সামান্তরিক, সামান্তরিক যে শেপ এটাকে ব্যবহার করবা। বা কোনো মান যদি আউটপুট আকারে দেখাও, কোনো কিছু যদি আউটপুট আকারে দেখাও, যেমন তুমি যে দুইটা সংখ্যাকে পেয়েছো, পেয়ে যে যোগ করে ফলাফল শো করবে না, এই ফলাফল প্রদর্শনের জন্য তোমাকে কি এরকম সামান্তরিক ব্যবহার করতে হবে। তার মানে ইনপুট আউটপুটের জন্য সামান্তরিক। এরপরে দেখো এই যে শেপটা দেখছো, আয়তক্ষেত্র টাইপের যে শেপটা, এই শেপটা আমরা আসলে ব্যবহার করি কখন জানো, যদি কখনো, শোনো আমি বলি, যদি কখনো ইকুয়াল সাইন পাও তাহলে এটা থাকবে। ইকুয়াল সাইন থাকলে, ইকুয়াল বলতে আসলে অ্যাসাইন বোঝানো হয়। সি প্রোগ্রামিং এ যদি কখনো অ্যাসাইনমেন্ট অপারেটর, দেখো সি প্রোগ্রামিং ভাষায় এ ইকুয়াল 5 মানে এই না যে এ 5 সমান, এই লাইনটার মানে এইটাই না যে কি এ 5 সমান। এ ইকুয়াল 5 এটার মানে হচ্ছে তুমি 5 যে মানটা, এই 5 কোথায় রাখছো, এতে জমা রাখছো। আমি যদি সি প্রোগ্রামিং ভাষায় বলি 5 ইকুয়াল এ, তার মানে এটা একটা ভুল এক্সপ্রেশন, মানে কি ভুল লাইন। তুমি এটা কি বুঝাইছো যে এ কে 5 মধ্যে রাখো, এটা আবার হয় নাকি? সো এটা কি একটা ভুল লাইন। আর তুমি যদি বলো এ ইকুয়াল বি প্লাস সি, তার মানে কি তুমি বি আর সি কে যোগ করে যে ফলাফল পেয়েছো সেটা কি এতে রাখবা। এরকম ইকুয়াল যদি পাও তাহলে তোমাকে এরকম আয়তক্ষেত্র ব্যবহার করতে হবে, এটাকে প্রসেসিং বলে বা প্রক্রিয়াকরণ বলে। এরপরে দেখো যদি কখনো কোনো শর্ত থাকে, কোনো শর্ত, ধরো আমি বললাম যে যদি এই মানে একটা কন্ডিশন দিলাম, একটা কন্ডিশন দিয়ে বললাম এটা সত্যি হলে এটা করো, মিথ্যা হলে এটা করো। ওই কন্ডিশন যে দিবা, কন্ডিশন দিতে তোমাকে এরকম কোন শেপ দিতে হবে বলো তো, এরকম রম্বস টাইপ শেপ ব্যবহার করতে হবে। রম্বস বলো এটা, বা অনেকে ডায়মন্ড শেপ বলে আর কি। এই শেপটাকে ব্যবহার করবো আমরা কি বলতো, কোনো ডিসিশন মেক করার জন্য বা সিদ্ধান্ত নেওয়ার জন্য। এরপরে এই যে গোল গোল্লা যেটা, এটা একটা কানেক্টর বলে। কানেক্টর কি, ধরো একটা শর্ত তুমি দিলা, এই শর্ত সত্যি হইলে বললা এইটা শো করো, এই শর্ত মিথ্যা হইলে বলো এটা শো করো, ঠিক আছে। তো তুমি কি বললা, এটা এখানে একটা শর্ত দিয়ে দিলা, বললা এই শর্ত সত্যি হলে এটা করতে বললা, আর এই শর্ত মিথ্যা হলে এটা করতে বললা। কিন্তু দেখা যাবে যে পরের স্টেপ সেম। তো পরের যে স্টেপ এটা যদি সেম হয় তাহলে তুমি এগুলা এখানে একটা কানেক্টর দিয়ে এটাকে এখানে লাগাবা, এটাকে এখানে লাগাবা, দেন একসাথে লাগাবা। এই হচ্ছে কানেক্টরের ব্যবহার। যদি কখনো একাধিক স্টেপের পরে সেম স্টেপ থাকে তখন এই কানেক্টর মাস্ট লাগবে, আমি দেখাবো তোমাদের আস্তে আস্তে। আর এই অ্যারোটা সবসময় লাগবে যখনই তুমি একটা ধাপে, মনে করে দেখো শুরু করেছো, শুরু করার পরে কোনো একটা কাজ, তো তোমাকে অ্যারো দিয়ে ওইটার সাথে লাগায় রাখতে হবে আর কি। এই হচ্ছে ব্যাপার স্যাপার। প্যারা খাইও না, একদম প্যারা খাইও না, আমি খুব সুন্দর করে আস্তে আস্তে দেখাবো। আমি তোমাদেরকে এই ক্লাসে একটা অপারেটরের সাথে পরিচয় করে দিই, নাম হচ্ছে গাণিতিক অপারেটর বা অ্যারিথমেটিক অপারেটর। আমরা প্রত্যেক ক্লাসে একটা করে অপারেটর শিখবো। আগামী ক্লাসে তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট অপারেটর শেখাবো। এই ক্লাসে দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে কি বলতো, গাণিতিক অপারেটর। দেখো গাণিতিক অপারেটরের মধ্যে আমরা এইটাকে দেখছি ভাগ করার জন্য, ভাগের জন্য এরকম একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবা। তুমি যদি লিখো যে 20 এরকম /5, তখন দেখবে উত্তর 4 হয়ে গেছে। ভাইয়া
আমরা তো ভাগ করার জন্য কিবোর্ড দিয়ে এরকম কোনো সাইন দিতে পারি না, এই সাইন দিতে না পারার কারণে আমরা এরকম ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করি আর কি, বুঝতে পেরেছো? তাহলে এই ফরওয়ার্ড স্ল্যাশটা দিয়ে আমরা কি ভাগ বোঝাচ্ছি, ভাগ বের করব, ভাগফল বের করব। এরপরে দেখো গুণের জন্য তো আমরা এরকম সাইন দিতে পারি না, আসলে গুণের জন্য এরকম সাইন আসলে কি আমাদের দেওয়ার সুযোগ আমাদের কিবোর্ড থেকে নাই, এই জন্য আমরা স্ট্যারিক যে সিম্বলটা আর কি, স্টার টাইপের যেটা, এটাকে আমরা ব্যবহার করব গুণ করার জন্য। এরপরে দেখো এইটা নিয়ে একটু কথা বলি, এটা অনেকে বুঝে না, মনোযোগ দিবা। এই অপারেটরটার নাম আসলে মড অপারেটর, এমওডি, মড অপারেটর। ও কি করে জানো? রিমাইন্ডার বা ভাগশেষ বের করে। কি বের করে বলো? ভাগশেষ। দেখো সি প্রোগ্রামিং ভাষায় তুমি যদি 23%4 দাও, উত্তর আসলে 3 হবে। উত্তর কত হবে বলো? 3 হবে। ভালোভাবে বুঝবে, একবারই বোঝাবো। 23%4 ইকুয়াল কি বলেছি? 3 বলেছি। ধরো 23কে তুমি যখন 4 দিয়ে ভাগ দিবা, দেখবা 5 বার যাবে। 23কে 4 দিয়ে ভাগ দিলে কি 5 বার যায়, 20 হয়। আর ভাগশেষ কত হয়? 3 হয় না? এই ভাগশেষটাই বের করে দিয়েছে পার্সেন্টেজ অপারেটর। এই অপারেটরটা তোমাদের লাগবে একটা সংখ্যার জোড় নাকি বিজোড়, এইটা যখন বের করবা তখন দেখবে এই অপারেটরটা দিয়ে বের করতে হয়। সো এটাকে ভুলে যেও না, এটা তোমাকে আবার স্মরণ করাই দিবনি আমি। তাহলে এটা বুঝলা ভাগ, এটা বুঝলা গুণ, এটা বুঝলা ভাগশেষ। প্লাস মাইনাস নিয়ে তো নতুন করে বলার কিছু নেই, তাই না? আর এই যে ফার্স্ট ব্র্যাকেট, সে আসলে কোনো অ্যারিথমেটিক অপারেটর না, সে কোনো অ্যারিথমেটিক অপারেটর না। তবে এই অ্যারিথমেটিক অপারেটরদের সাথে ওই ব্যাটা থাকে আর কি, থেকে কোনটা আগে করবে সেটা নির্ধারণ হয়। নর্মালি তুমি যদি লিখো 5 + 2 তারপরে হচ্ছে ভাগ 3, তাহলে আগে কি 2 আর 3 এর মধ্যে ভাগ করবে। কিন্তু তুমি যদি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দাও, তাহলে আগে কার কাজ করবে? আগে হচ্ছে এই প্লাসের কাজ করবে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তাহলে এটাই হচ্ছে আমাদের গাণিতিক অপারেটর ছিল বা অ্যারিথমেটিক অপারেটর ছিল। আমরা এখন কোডিং পার্টে যাব। আমি গত ক্লাসে যে তোমাদেরকে দেখিয়েছিলাম হ্যালো ওয়ার্ল্ড প্রদর্শন করা, এটার জন্য আমি কোডটা একবার মনে করায় দিই, তারপরে অ্যালগরিদম ফ্লোচার্ট দেখাচ্ছি। শোনো, আমরা আসলে যদি অ্যালগরিদম দেখতে চাই, ধরো অ্যালগরিদম, আমরা ধরো অ্যালগরিদম দেখতে চাই। অ্যালগরিদমের জন্য খুব সহজ নিয়ম যে তুমি ধাপ 1 লিখলা, প্রথমে ধাপ 1, ধাপ 1-এ কি লিখলা বলো? কাজ শুরু। সবসময় ধাপ 1টা সবসময় কি হয়? কাজ শুরু হয়। ধাপ 1 সবসময় কি হয় বলো? কাজ শুরু হয়। এরপরে ধাপ 2-এ তোমার কোনো কাজ নেই, তো শুরু করেই তুমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিবা। ধাপ 2-এ যেটা করবা সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রদর্শন। হ্যালো ওয়ার্ল্ড কি করলা? প্রদর্শন করলে। তাহলে ধাপ 1-এ কাজ শুরু, ধাপ 2-এ কি? হ্যালো ওয়ার্ল্ড প্রদর্শন। এরপরে ধাপ 3-এ যেটা করবা সেটা হচ্ছে তোমার কাজ শেষ। এটাই হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রদর্শনের জন্য কি অ্যালগরিদম। খুবই সহজ একটা ব্যাপার, তাই না? আমাদের যে হ্যালো ওয়ার্ল্ড শো করা, এই হ্যালো ওয়ার্ল্ডের জন্য আমাদের এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে অ্যালগরিদম। এটা কি বলো? অ্যালগরিদম। হ্যালো 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 ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। আর এটার জন্য আমি যদি ফ্লো চার্ট দেখাতে চাই, এটার জন্য কি দেখাতে চাই বলো? ফ্লো চার্ট। ফ্লো চার্ট দেখাতে চাই, তাহলে দেখো প্রথমে আমরা শুরু বোঝানোর জন্য এই যে শেপটা দিলাম, ক্যাপসুল টাইপ শেপটা দিলাম, এর মধ্যে দিলাম শুরু। এর মধ্যে কি লিখলাম বলো? শুরু লিখলাম। এর মধ্যে লিখলাম আমরা শুরু। সবাই কি বুঝতে পেরেছো? ফ্লো চার্টের মধ্যে কি করলাম? প্রথমে আমরা এরকম শেপটা দিয়ে কি লিখলাম? শুরু লিখলাম। শুরু লেখার পরে আমরা কি করব? শুরু লেখার পরে আমরা ওই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিব আর কি, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিব। তাহলে আমরা আমরা এই দেখো কোন শেপ দিয়েছি বলো? সামান্তরিক ব্যবহার করেছি। শুরুর পরে সামান্তরিক দিয়ে লিখেছি যে হ্যালো ওয়ার্ল্ড প্রদর্শন, হ্যালো ওয়ার্ল্ড প্রদর্শন। তারপরে আর কি, তারপরে হচ্ছে আমাদের শেষ, তারপরে হচ্ছে শেষ। এটাই হচ্ছে আমাদের ফ্লো চার্ট হ্যালো ওয়ার্ল্ড প্রদর্শনের জন্য, ঠিক আছে? ওকে, এখন দেখো এটার জন্য যদি আমরা কোড করতে চাই, এটার জন্য আমরা যদি কি করতে চাই বলো? কোড করতে চাই, তাহলে কি হবে? আমাদের কোডের জন্য কিন্তু কিছু লাইন একদমই সবসময় কমন। যেমন শুরুতে আমরা লিখবো হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড, কি লিখবো বলো?
stdio.h, মনে আছে না? এটা গত ক্লাসে তোমাদেরকে ব্যাখ্যা দিয়েছিলাম যে কেন আমরা শুরুতে stdio.h লিখি। এটার লেখার পেছনে কারণ হচ্ছে তুমি যে প্রিন্টে বা স্ক্যানে ফাংশন ব্যবহার করবে ওদের হেডার ফাইল হচ্ছে stdio। তাহলে এটাকে আমরা ফার্স্টে ব্যবহার করলাম আর কি, ঠিক আছে। ফ্লোচার্ট অ্যালগরিদম বাংলা ইংলিশ যাই লিখো কোনো সমস্যা নেই। এরপরে আমরা আরেকটা হেডার ফাইল লিখলাম, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড, কি লিখলাম বলো? conio.h, conio.h যেটাকে বলে আর কি। দুইটা হেডার ফাইল লিখেছি আর কি। এরপরে আমরা মেইন ফাংশন ডিজাইন করছি, আইএনটি মেইন। গত ক্লাসে ব্যাখ্যা দিয়েছিলাম মেইন ফাংশনের প্যারেনথিসিস শুরু, প্যারেনথিসিস শেষ, মাঝে কোনো কি নাই, প্যারামিটার নাই। মেইন ফাংশনের স্টেটমেন্টের শুরু, স্টেটমেন্টের শেষ, একদম লাস্টে কি লিখবো? রিটার্ন, রিটার্ন 0 লিখবো, তার আগে কি লিখবো? গেট সিএইচ। এইটুকু নতুন করে বোঝানোর কিছু নেই, এইটুকু একদম সেম সেম সব সময়। সব প্রোগ্রামে আমার প্রথমে এই 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, লাস্টের এই 3 লাইন সব সময় আমি সেম সেম দিব আর কি। এখন দেখো আমি যেটা করলাম সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই শুধু। সো আমরা যেটা করলাম, প্রিন্ট এফ নামে একটা ফাংশন দিলাম, প্রিন্ট এফ। সেই প্রিন্ট এফ এর মধ্যে ডাবল কোটেশনে আমি লিখে দিলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, ডাবল কোটেশন শেষ, এই হচ্ছে আমার ব্যাপার। তাহলে আমি তোমাদেরকে একই সাথে কি দেখাইলাম? কোড দেখাইলাম, অ্যালগরিদম দেখাইলাম, ফ্লোচার্ট দেখাইলাম। তোমাদের যে আমি স্লাইড লেকচার শিট দিব আর কি, সেখানে তোমরা এটা পেয়ে যাবে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে কোড, এটা হচ্ছে অ্যালগরিদম, আর এটা হচ্ছে কি বলো? ফ্লোচার্ট। এটা হচ্ছে ফ্লোচার্ট। তো আমি এখন এই ক্লাসের মেইন প্রোগ্রামে যাচ্ছি, আমি তোমাদেরকে মেইন প্রোগ্রামে নিচ্ছি আর কি। তো আমি তোমাদেরকে কোড রান করে দেখাবো। সো আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করছি, ঠিক আছে। তোমরা যারা হচ্ছে পেজ ইয়েতে ক্লাস করছো, তোমরা দেখো ক্যাপশনে আমি জুমের মিটিং দিছি, মিটিং লিংক দিছি, তোমরা চাইলে জুমে ক্লাস করতে পারো, তাহলে স্ক্রিনটা খুব ক্লিয়ারলি দেখতে পারবে আর কি, ঠিক আছে। আর তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি এখানেই থাকো, কোনো সমস্যা নেই। আমি এখন স্ক্রিনটা শেয়ার করছি। ওকে ওকে, আশা করি সবাই স্ক্রিনটাকে খুব দ্রুত দেখতে পারবে। আমি হচ্ছে এটাকে ডুপ্লিকেট করে রেখে দিই যেন সবাই একই জিনিস দেখতে পারো। ওকে, আশা করি সবাই ঠিকঠাক আমাকে দেখতে পারছো, সবাই ঠিকঠাক দেখতে পারছো স্ক্রিনটাকে, তাই না? আচ্ছা, তাহলে আমি তোমাদের যেটা করলাম আর কি, সেটা হচ্ছে কোড ব্লকসটাকে অন করলাম, কোড ব্লকসটাকে অন করলাম। তোমরা কোশ্চেন করবা, তোমরা যেখানে না বুঝবা কোশ্চেন করবা। আমি যেহেতু এখন বসে বসে পড়াচ্ছি, আমি সি প্রোগ্রামিং ভাষা, বুঝছো? সি প্রোগ্রামিং ভাষা আর তোমাদের যে ইয়া ভাষা, মানে কিছু কিছু মানে পাকনা থাকে, বুঝছো? মানে এত বেশি বুঝে এই পাকনাগুলো। এদের জুমে ক্লাস করার সুযোগ দিছি, তারপরে এর মধ্যে আবার কথা বলতেছি, ছাগলের ছাগল। ওকে, তাহলে আমরা কোড ব্লকসে আসলাম। এরপরে আমরা ক্যাপশনে দেখো জুমের লিংক আছে। ফাইলে যে আমরা একটা নিউ এমটি ফাইল আনবো, ফাইলে যে নিউ, দেন হচ্ছে কি এমটি ফাইল, ফাইল নিউ এমটি ফাইল। তো এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। এই জায়গায় আমরা এখন কোড করবো আর কি, ঠিক আছে। এখানে আমরা এখন কোড করবো এক এক করে। ওকে, সবার কোশ্চেনই আমি হচ্ছে রিপ্লাই দিব। তোমরা কোশ্চেন করলে আমি সব রিপ্লাই দিব, কোশ্চেন করবা খালি। আচ্ছা, তাহলে আমি এটাকে সেভ করে নিলাম কন্ট্রোল এস দিয়ে। আমি এখন কোড করবো আর কি, ঠিক আছে। এটাকে আমি সেভ করে নিলাম। ওকে, এখন দেখো আমি এই কোডটা তোমরা হয়তো খুব ক্লিয়ারলি প্রথমে বুঝবা না যতক্ষণ না আমি বোঝাবো। আমি তারপরে একটু লিখছি। দেখো প্রথমে আমি লিখলাম হ্যাশ ইনক্লুড, কি লিখেছি বলো? হ্যাশ ইনক্লুড stdio.h। আশা করি এই লাইনটা সবাই বুঝছো যে হ্যাশ ইনক্লুড stdio, এই যে লিখেছি, এটার কেন লিখেছি আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আমি আরেকটা হেডার ফাইল লিখলাম, আমি এটাকে ডুপ্লিকেট করে নিচে লাইনে আনছি এবং stdio এর জায়গায় আমি এখানে লিখলাম কনসোল ইনপুট আউটপুট, কনসোল ইনপুট আউটপুট। ওকে, তাহলে আমরা দুইটা হেডার ফাইল নিলাম। এখন আমরা মেইন ফাংশনে যাচ্ছি, মেইন ফাংশনে যাচ্ছি, মেইন ফাংশনে। আমি যেটা লিখলাম সেটা হচ্ছে আইএনটি মেইন, আইএনটি মেইন। আইএনটি মেইনে যাওয়ার পরে আমি যেটা করলাম আর কি, সেটা হচ্ছে মেইন ফাংশনের স্টেটমেন্টের দেখো শুরু করেছি,
মেইন ফাংশনে দেখো স্টেটমেন্ট কি করেছি বলো, শেষ করেছি, স্টেটমেন্টের শুরু স্টেটমেন্টের শেষ। এখন দেখো একদম লাস্ট লাইনে আমরা যেটা লিখলাম বরাবরই যেটা লিখি সেটা হচ্ছে কি রিটার্ন শূন্য লিখেছি, রিটার্ন শূন্য লিখেছি। তার আগের লাইনে আমরা বরাবর যেটা লিখি সেটা হচ্ছে গেট সিএইচ লিখেছি। এগুলার কারণ মানে এই যে রিটার্ন জিরো, গেট সিএইচ, এই আইএনটি, মেইন, এগুলার কারণ আমি গত ক্লাসে তোমাদেরকে ব্যাখ্যা দিয়েছি। যদি কারো প্রয়োজন হয় তাহলে স্যার আমরা একটু সাউন্ডটা বেশি করে দেন প্লিজ। সাউন্ড আবার কিভাবে বেশি করে দিব? সাউন্ড তো শোনা যাচ্ছে মনে হয় ক্লিয়ারলি। ক্লিয়ারলি শুনতে পারছো না তোমরা? সাউন্ডের তো কোনো সমস্যা থাকার কথা না। এই সাউন্ড ক্লিয়ার না? একটু বাচ্চারা জানাও তো সাউন্ড ক্লিয়ার না? ওকে, দেখো আমি এখন এক এক করে লাইন লিখি, তোমরা হয়তো ধরতে পারবা না অনেক কিছু, তারপরে একটু বলি। আমি প্রথমে লিখেছি আইএনটি। আইএনটি মানে তো ইন্টিজার, আইএনটি মানে কি ইন্টিজার। আইএনটি এ কমা বি কমা সি, তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিস ভাইয়া। আমি আবারও বলছি, এই যে লাইনটা আমি লিখলাম, এই যে লাইনটা লিখলাম আইএনটি এ কমা বি কমা সি, এটার মানে কি? এটার মানে হচ্ছে তুমি এ নামে একটা, তুমি বি নামে একটা, আর তুমি সি নামে আরেকটা, কয়টা বলো তো? তিনটা ভ্যারিয়েবল বা চলক ডিক্লেয়ার করেছো। তাহলে আইএনটি এ কমা বি কমা সি, এই লাইনটা যদি বলি, এই লাইনটা যদি বলি যে এই লাইনটার ব্যাখ্যা কি, বলবা যে এখানে আমরা তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি। এখন কোশ্চেন হচ্ছে কেন ভ্যারিয়েবল তিনটা ডিক্লেয়ার করলাম? উত্তর হচ্ছে আমি এখন দুইটা সংখ্যাকে যোগ করে তার উত্তরটা বের করব। তো ওই দুইটা সংখ্যাকে রাখার জন্য এ কে নিয়েছি আর বি কে নিয়েছি, আর তাদের যে উত্তরটা যোগ করে যে ফলাফল পাবো সেই ফলাফলটা রাখার জন্য আমি কাকে নিয়েছি বলতো? সি কে নিয়েছি। এই হচ্ছে কথা আর কি। আশা করি আমার কথা বুঝতে পেরেছি। তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়েছে এখানে। ওকে, আমি পরে আবার ব্যাখ্যা দিব, সমস্যা নেই। এখন আমি আসলে ইউজারের কাছে দুইটা নাম্বার নিব, নিয়ে সেটার ফলাফল বের করব বলেছি আগেই। তো দুইটা নাম্বার নেয়ার জন্য আমি একটা ফাংশন দিচ্ছি, দেখো প্রিন্ট এফ ফাংশন। প্রিন্ট এফ একটা ফাংশন। এই প্রিন্ট এফ ফাংশনের মধ্যে তোমাদের যদি কারো কোশ্চেন থাকে তোমরা টাইপ করতে পারো, ঠিক আছে? কারো কোশ্চেন থাকলে টাইপ করতে পারো, টাইপ করতে পারো। ওকে, আমি প্রিন্ট এফ এর মধ্যে ডাবল কোটেশনের মধ্যে বললাম এন্টার টু নাম্বারস, এন্টার টু নাম্বারস, এন্টার টু নাম্বারস। ওকে, এন্টার টু নাম্বারস বলেছি আর কি। এরপরে আমি একটা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করলাম। আমি জানি এটা এখন তোমরা কেউই বুঝতে পারবে না স্ক্যানএফটা, আমি একটু পরে বুঝাই দিব। আমি আগে এটা লিখে নিই। আমি স্ক্যানএফ এর মধ্যে লিখেছি পার্সেন্টেজ ডি, এটাকে ভ্যারিয়েবল ফরম্যাট স্পেসিফায়ার বলা হয়। আর একটাও পার্সেন্টেজ ডি দিলাম। দুইটা পার্সেন্টেজ ডি দিয়েছি বা দুইটা ভ্যারিয়েবল ফরম্যাট স্পেসিফায়ার দিয়েছি। এরপরে ডাবল কোটেশনের পরে কমা এম্পারসেন্ট এ লিখেছি, কমা এম্পারসেন্ট বি লিখেছি। দেন আমি এ বি এর মান নিয়েছি। এরপরে বললাম সি ইকুয়াল এ প্লাস বি, সি ইকুয়াল কে প্লাস বি। দেন ফাইনালি আমি উত্তরটা প্রিন্ট করছি। আমি বুঝাবো তোমাদেরকে, তোমরা একদমই ভয় পেও না। এখন আমি উত্তরটা প্রিন্ট করলাম এভাবে, বললাম সাম বা বললাম যে টোটাল, বা বললাম টোটাল ইকুয়াল পার্সেন্টেজ ডি, এবং এই পার্সেন্টেজ ডি এর পরিচয়টা বললাম সি। এটা আসলে দুইটা সংখ্যার মধ্যে যোগ করার জন্য কোড। আমি আগে প্রোগ্রামটা রান করে দেখাচ্ছি যে কি উত্তর হয়। দেখো এই বাটনে চাপ দিয়ে রান করা যাবে, বিল্ড করে রান করেছি। বিল্ড করে রান করলে আমাদের যেটা বলছে আর কি, এখানে দেখো বলছে এন্টার টু নাম্বারস। দেখো খেয়াল করে দেখো কি বলছে, বলছে এন্টার, দেখো এটাই বলছে যে এন্টার টু নাম্বারস। দেন দেখো একটা কোলন এসেছে, আমরা এখানে কোলন দিয়েছি তাই। দেন দেখো বিপ বিপ করছে স্ক্যানএফ এর জন্য, দুইটা পার্সেন্টেজ দিয়ে দুইবার বিপ বিপ করবে আর কি। আমি আমি যে কোনো দুইটা নাম্বারকে এখন যোগ করতে সমর্থ হব আর কি। লাইক আমি ধরো প্রথমে দিলাম 32, দেন আমি এন্টার বাটনে চাপ দিলাম, দেখো আবার বিপ 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 করছে, মানে আগে একবার এখানে বিপ বিপ করেছে, এখন এখানে করছে। এখন ধরো আমি দিয়েছি 51, দেন বলছে টোটাল 33। তার মানে দেখো সে কিন্তু টোটাল মানে টোটাল যোগফল যেটা হয় সেটা বের করে দিয়েছে। আমি এখন তোমাদেরকে এই কোডটা খুবই সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো
তোমরা একটু ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করবা, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো আর তোমরা বোঝার চেষ্টা করবে আর কি। ওকে, তাহলে আমি এখানে হচ্ছে ওকে, আচ্ছা ওকে ওকে। আর তোমাদের যার যার কোশ্চেন সবাই কোশ্চেন করবা। একবার বলছে প্রিন্ট এফ স্ক্যানের আবার বোঝান, অবশ্যই আবার বোঝাবো। ডি দিয়ে কি বোঝাইছে বোঝাবো। ওকে ওকে, অনেক আগে একবার ওকে, ঠিক আছে, আমি শুরু করি, বোঝানো শুরু করি। তোমরা খুব মনোযোগ দিবা, কেউ ফোনে অন্যদের সাথে চ্যাটিং করবে না এই সময়টাতে, বা কিচ্ছু করবে না, একদম মনোযোগ দিয়ে শুনবা। আমি খুব ডিটেলসে বোঝাই তোমাদেরকে এক এক করে। দেখো, প্রথমে এই লাইন তো বোঝানোর দরকার নেই, এটা হচ্ছে কি আমরা একটা হেডার ফাইল সংযোজন করেছি প্রোগ্রামে, তাই না? stdio নামে একটা হেডার ফাইল। এটা কেন করেছো বলো? এই যে প্রিন্টএফ আর স্ক্যানএফ যে ফাংশনগুলা, এদেরকে তো ব্যবহার করেছো, এদের ব্যবহার করার জন্য এটাকে ব্যবহার করছি। গেল, এরপরে দেখো কনসোল ইনপুট আউটপুট কেন ব্যবহার করছে? যে গেট সুইচ ব্যবহার করছো তাই। আচ্ছা, আমরা ডিরেক্ট মেইন ফাংশনের যে লাইনগুলো এগুলা ব্যাখ্যা দিই। প্রথমে দেখো int a, b, c, এটার আমি যদি বলি তোমরা খাতায় লিখেও রাখতে পারো, এটাকে বলা হয় ভ্যারিয়েবল ডিক্লারেশন, চলক ডিক্লেয়ার করা বলে। ডিক্লেয়ার বানানো মানে আমি জানি না বাংলা, তাহলে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি কয়টা বলো তো? তিনটা। এ নামে একটা, বি নামে একটা, সি নামে আরেকটা, তিনটা পাত্র। এই তিনটা পাত্র, বুঝছো? তিনটা পাত্র আমরা ডিক্লেয়ার করেছি। কেন পাত্র ডিক্লেয়ার করেছি? কেননা আমি আসলে দুইটা সংখ্যাকে যোগ করব, তো ওই দুইটা সংখ্যাকে রাখবো, একটাকে রাখবো এতে আর একটাকে রাখবো বিতে, আর এদেরকে যোগ করে যে ফলাফল পাবো না, সেই ফলাফলটা আমি হচ্ছে সিতে রাখবো। এই জন্য তিনটা ভ্যারিয়েবল নিয়েছি। আর এই ভ্যারিয়েবলের শুরুতে দেখো আইএনটি লেখা হয়েছে, এটাকে বলা হয় ডেটা টাইপ। আগামী ক্লাসে তোমরা ডেটা টাইপ নিয়ে জানতে পারবা। শোনো, এই ডেটা টাইপ ইন্টিজার বলে তুমি এই এবিসি এর মধ্যে শুধু পূর্ণ সংখ্যা রাখতে পারবা, তুমি কিন্তু চাইলেও পয়েন্ট আকারের সংখ্যা কি বলতো এর মধ্যে রাখতে পারবা না। আর পিসি মানে ছাগলগুলা মানে এত ছাগলের ছাগল আসলে, মানে আমি বোঝাচ্ছি এর মধ্যে বলছে পার্সেন্টেজ ডি, এম্পারসেন্ট, এগুলো কি কাজ করে তুই বোঝ ভাই, আমি তোদের বুঝাইতেছি, তুই মন দিয়ে শোন। তাহলে আমি বুঝছো তো যে তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি এই লাইন, এবং তিনটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল, তুমি এর মধ্যে শুধু কি পূর্ণ সংখ্যা রাখতে পারবা। এরপরে দেখো এই যে প্রিন্টএফ যে ফাংশনটা, এই ফাংশনটা একটা হুদাহুদি একটা ফাংশন। এই ফাংশনটার প্রোগ্রামে মানে খুব বেশি তার ইয়া নাই, মানে অবদান নেই। আমাদের তো আসলে উদ্দেশ্য ছিল দুইটা মান নিব, নিয়ে সেটাকে যোগ করে ফলাফল শো করব। তো মান নেওয়ার জন্য তো আমাদের স্ক্যানএফ ফাংশন আছে। তো এই ফাংশনটা মানে এই যে প্রিন্টএফটা কেন দিছি দেখো, এটা একটা সৌন্দর্য বাড়াইছে আমার প্রোগ্রামে কি বাড়াইছে বলো? সৌন্দর্য বাড়াইছে। কি সৌন্দর্য বাড়াইছে? এই যে এখানে একটা জিনিস লিখছে যে এন্টার টু নাম্বারস। ভাইয়া, এই এন্টার টু নাম্বারস লিখছো বলেই যে তুমি নাম্বার হচ্ছে নিতে পারতেছে এমন না। নাম্বার নেওয়ার জন্য কোন ফাংশন বলো? নাম্বার নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন। কিন্তু এই এন্টার টু নাম্বারস এই প্রিন্টএফ এর মধ্যে লেখার কারণে এটা তোমার কনসোলে শো হলো। কনসোল না, এই কালো রঙের এটাকে কি বলে? কনসোল বলে। তো কনসোলে এটা শো হইলো, দেখতে ভালো লাগলো আর কি। কিন্তু অ্যালগরিদম আর ফ্লো চার্টে তুমি এই লাইনটা লিখবা না, এন্টার টু নাম্বারস এটা লিখবা না, বুঝছো? তুমি অ্যালগরিদম ফ্লো চার্টে প্রথমে কি এ বি এর মান গ্রহণ করবা। আর দেখো তোমরা তো জানো যে প্রিন্টএফ এর ডাবল কোটেশনের মধ্যে যা থাকে তাই প্রিন্ট হয়। দেখো এন্টারের ক্যাপিটাল ই থেকে শুরু করে এই কোলন পর্যন্ত দেখো একদম হুবহু প্রিন্ট হয়েছে না আমাদের কনসোলে? হুবহু প্রিন্ট হয়েছে। কোনো পার্থক্য কি পেয়েছো? এখানে যা লিখেছো এন্টার টু নাম্বারস লিখেছো, এখানেও কি আসছে বলো? এন্টার টু নাম্বারস এসেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে প্রিন্টএফ এর কাহিনী হচ্ছে যা লিখবা তাই শো করবে। তুমি এখানে দেখো যা লিখেছো হুবহু তাই শো করছে। আশা করি আমি তোমাদেরকে এই 5 নম্বর লাইন এবং 6 নম্বর লাইন পরিপূর্ণভাবে বোঝাতে পেরেছি। এখন আমি 7 নম্বর লাইন বোঝাতে এসেছি, এবং আমি আসলে 7 নম্বর লাইনটা তোমাদেরকে 100-এ 100 সবাইকে বোঝাতে পারবো না। অনেকে হয়তো এই ক্লাসে বুঝবা না, পরের ক্লাসে বুঝবা, আস্তে আস্তে বুঝবা আর কি। তারপর একটু ট্রাই করি। দেখো স্ক্যানএফ একটা ফাংশন, যেই ফাংশনটা আসলে কি করতে পারে জানো? যেই ফাংশনটা কোনো মান ইনপুট নিতে পারে, যেই ফাংশনটা কোনো মান ইনপুট নিতে পারে। স্ক্যানএফ এভাবে লিখতে হয়, দেখো SCANF, স্ক্যানএফ। এরপরে প্যারেনথিসিস শুরু। কি শুরু? প্যারেনথিসিস শুরু। প্যারেনথিসিস অবশ্যই একটা সময় শেষ হবে আর কি। আর এই স্ক্যানএফ এর প্যারেনথিসিস শুরু, প্যারেনথিসিস শেষ, এর মাঝে থাকবে ডাবল কোটেশন। কি থাকবে বলো? আমার সাথে সাথে বলো। ডাবল কোটেশন থাকবে। তাহলে স্ক্যানএফ লিখবো প্রথমে, দেন প্যারেনথিসিস শুরু, দেন লাস্টে কি প্যারেনথিসিস শেষ। আর এই প্যারেনথিসিস শুরু শেষের মাঝে কি থাকবে বলো? থাকবে হচ্ছে ডাবল কোটেশন। কি থাকবে বলো?
বলো ডাবল কোটেশন থাকবে। ভাইয়া এই ডাবল কোটেশনের মধ্যে যা অবস্থান করতে পারে, ডাবল কোটেশনের মধ্যে শুধু অবস্থান করতে পারে ভ্যারিয়েবল ফরম্যাট স্পেসিফায়ার। কি বলছি বলো, ভ্যারিয়েবলের ফরম্যাট স্পেসিফায়ার। এই পার্সেন্টেজ ডি, শুধু শুধু পার্সেন্টেজ কিচ্ছু এখানে না, শুধু ডিও এখানে কিছু না, পার্সেন্টেজ ডি কিছু একটা। এই পার্সেন্টেজ ডি আসলে ডেসিমেল মানে কি দশমিক, ডেসিমেল টাইপ ইন্টিজারকে ইন্ডিকেট করে। মানে এই যে পার্সেন্টেজ ডি দিয়েছি না, তার মানে ও এখন কি টাইপের মান স্ক্যান করবে, কি টাইপের মান গ্রহণ করবে, ডেসিমেল টাইপ পূর্ণ সংখ্যা। ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা। তাহলে এই স্ক্যানএফ এর ডাবল কোটেশনের মধ্যে শুধুই অবস্থান করতে পারে পার্সেন্টেজ ডি। শুধু পার্সেন্টেজ ডি না, অন্য পার্সেন্টেজ অন্য কিছু হয় আর কি, আস্তে আস্তে সেগুলো জানবা। তো আমরা এখানে দুইটা মান নিব বলে দেখো প্রথমে পার্সেন্টেজ ডি দিলাম, এখানে একটা মান নিব তাই। এবার কমা টমা কিচ্ছু নাই, কিন্তু আবার দিব কি পার্সেন্টেজ ডি, আরেকটা দিয়েছি। কয়টা পার্সেন্টেজ ডি দিয়েছি? দুইটা। বলো তো দুইটা পার্সেন্টেজ ডি দিলাম কেন? দুইটা মান নিব তাই। এই পার্সেন্টেজ ডি এর জন্য তুমি একটা ডেসিমেল টাইপ ইন্টিজার নিবা, এই পার্সেন্টেজ ডি এর জন্য তুমি আরেকটা ডেসিমেল টাইপ ইন্টিজার নিবা। এখন দেখো বুঝলা তো? তাহলে দুইটা পার্সেন্টেজ ডি কি মিন করলো, যে দুইটা তুমি ডেসিমেল টাইপ ইন্টিজার নিবা। তুমি কিন্তু অক্টাল মানও নিতে পারবা, হেক্সাডেসিমাল নাম্বারও নিতে পারবা। এখন আবার জিজ্ঞাসা করো না যে অক্টাল মান কেমনে নিব, হেক্সাডেসিমাল মান কেমনে নিব। এটা আমি সময় মতো তোমার আসলে যা পড়াচ্ছি এর বাইরে কোনো কোশ্চেনের দরকার নেই, যা পড়াচ্ছি এর মধ্যে কোশ্চেন করো। আমার মনে থাকে আমি কোন ক্লাসে কোন জোকস বলি এটাও আমার ফিক্সড করা থাকে, বুঝছো? আমি তোমাদেরকে দেখবা যে রেকর্ডেড ক্লাস হিসেবে অনেক সময় অন্য ব্যাচের ক্লাস দিই, ও আগের ক্লাস দিই। কারণ হচ্ছে কি, সব সময় না কোনো মানে একটা ক্লাস যে সবসময় বেস্ট হবে এরকম না, কিন্তু এমনও হতে পারে যে একটা লেকচার আগে খুব সুন্দর নিয়েছে। আমি এজন্য মাঝে মধ্যে তোমাদের বেটারমেন্টের জন্য আগের ক্লাসগুলোও দিই, যদি কোনো ক্লাস দেখি যে না এটা ভালো লাগে না, আমার নিজের কাছে ভালো লাগে নাই। আর রেকর্ডেড ক্লাস তো আমার সুযোগ আছে যে আগের ক্লাস দেওয়ার, এই জন্য ওই সময় দিই আর কি। তাহলে আমরা স্ক্যানএফ এর মধ্যে দুইটা পার্সেন্টেজ দিয়ে দিয়েছি, দুইটা ডেসিমেল টাইপ ইন্টিজার নিব তাই। অক্টাল টাইপ নিলে হলে পার্সেন্টেজ ও দিতে হতো আর কি। হেক্সাডেসিমাল টাইপ মান নিতে হলে কি দিতে হতো এটা আমি জানাবো আস্তে আস্তে। তাহলে দুইটা পার্সেন্টেজ দিয়ে দিয়েছি। শোনো, এরপরে তুমি কি করবা, প্রথমে একটা কমা দিবা। তাহলে দিলা ডাবল কোটেশন শেষে কি একটা কমা দিলা, তাহলে ডাবল কোটেশন শুরু, ডাবল কোটেশন শেষ, এর মাঝে শুধু দুইটা পার্সেন্টেজ দিয়ে এরপরে কি প্রথমে একটা কমা দিলা। কমা দেওয়ার পরে এটাকে এম পার্সেন্ট বলে, এম পার্সেন্ট। এটাকে তোমরা এন্ড সাইন নামে চিনো হয়তো, এন্ড, এটাকে এন্ড সাইন হিসেবে চিনো, কিন্তু না, এটা আসলে এম পার্সেন্ট বলে, এম পার্সেন্ট, এম পার্সেন্ট এরকম কিছু একটা বলে, এম পার্সেন্ট। যাই হোক, এম পার্সেন্ট চিহ্ন বলে, কিন্তু এম পার্সেন্টকে আমরা এন্ড এর জন্য এত বেশি ব্যবহার করি যে এটাকে এখন সবাই আমরা এন্ড বলা শুরু করে দিছি। যাই হোক, এটাকে আমি এম পার্সেন্ট বলেছি। তাহলে তুমি ডাবল কোটেশন শেষের পরে কমা দিয়ে প্রথমে এম পার্সেন্ট দিয়ে এই পার্সেন্টেজ ডিটা যার মান, যেই পাত্রে তুমি এই মানটা রাখবে সেই পাত্রের নাম দিয়ে দাও, দিয়েছি আমি এ। তার মানে এই জায়গা থেকে যে মানটা নেওয়া হবে সেটা এ পাত্রে রাখা হবে। এই এম পার্সেন্ট ব্যবহার করার পেছনে কারণ হচ্ছে মান কয়টা নিব সেটা কেমনে বুঝবো। তোমার যতগুলা লাগবে ততটা, তুমি মান যদি 30টা নাও 30টা দিবা এম পার্সেন্ট। আমি তোমাকে সলভ করাচ্ছি দুইটা সংখ্যার মধ্যে যোগ, দুইটা সংখ্যার মধ্যে যোগ করার জন্য কি তুমি 40টা মান নিবা নাকি? দুইটা মান নেওয়ার জন্য দুইটা নিবে, এই জন্য দুইটা পার্সেন্টেজ ডি দিয়েছি। তাহলে আমরা এম পার্সেন্ট এ দিয়ে বোঝাচ্ছি যে এই পার্সেন্টেজ ডি এর মাধ্যমে যে মানটা নেওয়া হবে সেটা রাখা হবে এতে। এখন এম পার্সেন্টের একটা অন্য মানে আছে এই লাইনে, সেটা হচ্ছে এটাকে অ্যাড্রেস অফ বলে, অ্যাড্রেস অফ। তার মানে এই মানটাকে তুমি অ্যাড্রেস অফ করছো এতে, মানে এই মানটাকে তুমি জমা রাখছো এতে। তাহলে এই স্ক্যানএফ এ এরকম ভ্যারিয়েবল গুলার নামের আগে এম পার্সেন্ট থাকে। তারপরে দেখো আবার কি দিবা, কমা দিবা, কমা দিয়ে আবার দিবা এম পার্সেন্ট। দেন এই মানটা কার জন্য নিয়েছো, ধরো এই মানটা নিয়ে রাখছো বিতে, তাহলে দিলাম বিতে। বুঝতে পেরেছো? তাহলে আমরা দুইটা পার্সেন্টেজ দিয়ে দিয়েছি, এর জন্য দুইটা মান পাচ্ছি। প্রথম মানটা কোথায় রাখছো এতে, পরের মানটা বিতে রাখছো। একদম সিরিয়ালি দিতে হবে। ভাইয়া সংখ্যা দুইটা জোর নাকি বিজোড় সেটা কিসের উপর ভিত্তি করে? যখন জোর যখন জোর বিজোড় পড়াবো তখন বুঝবা। এখানে জোর বিজোড় কোনো ম্যাটার করবে না। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা দুইটা পার্সেন্টেজ দিয়েছি, প্রথমটা নিয়ে রাখছি এতে, পরেরটাকে বিতে। তাহলে আমি আবারও বলি, আমাদের এখানে কয়েকটা কি নোট তোমরা কোড তো রান করবা, মোবাইলেও করবা, মোবাইলেও করার সুযোগ আছে। তো তোমরা কিন্তু এই ডাবল কোটেশনের মধ্যে পার্সেন্টেজ ডি মানে ফরম্যাট স্পেসিফায়ার বাদে আর কিছু দিবা না। আর স্ক্যানএফ এ অবশ্যই ভ্যারিয়েবলের নামের আগে এম পার্সেন্ট লাগবে, ঠিক আছে, এটা লাগবে। আর শেষে একটা কি সেমিকোলন, সেটা একটা সেমিকোলন। এই হচ্ছে আমাদের
এই না মান দুইটা নেয় আর কি। মান দুইটা নেয়ার পরে এই লাইনে আসলে যোগ হয়েছে, যোগ কিন্তু এই প্রিন্ট এফে হয় না, যোগ হয়েছে কোথায়, এই লাইনে। এই লাইনে দেখো আমরা যোগটা করেছি, আমরা কি বলেছি, আমরা এখানে দুইটা অপারেটর ব্যবহার করেছি। দুইটা অপারেটর, তোমার কাছে হয়তো মনে হচ্ছে প্লাসটা একটা অপারেটর, না ভাইয়া, ইকুয়ালটাও একটা অপারেটর। ইকুয়াল অপারেটরটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে এ আর বি এর মানকে এ আর বি করে, মানে এ প্লাস বি করে যা পেয়েছি সেটাকে সিতে রেখেছি। তার মানে তুমি তো এই যে এই প্রোগ্রামে যেমন তোমার এন্টার টু নাম্বারস লিখছে, দেন তোমার এই যে বিপ বিপ করেছে, তুমি যখন 32 দিছো না, এই 32-এ এই পার্সেন্টেজ এর জন্য তো 32 পাইছো, 32-কে কোথায় রাখা হয়েছে, এতে, তাহলে এতে চলে গেছে 32। দেন আবার বিপ বিপ করছে, তুমি যখন 51 দিছো, 51-কে কোথায় রাখা হয়েছে, বিতে, এতে রাখা হয়েছে, আচ্ছা 51 নট 52, 51, 51, ঠিক আছে। এরপরে দেখো এই লাইনে কি হয়েছে, সি ইকুয়াল এ প্লাস বি, তার মানে এ প্লাস বি কাকে যোগ করছে, এ প্লাস বি কে যোগ করে কি 83 হয়, এই 83-কে কোথায় রাখছে, সিতে, তাহলে সিতে চলে গেছে 83। এরপরে দেখো উত্তর প্রিন্ট করছি কেমনে, লিখছি যে টোটাল, এ দেখো লিখছে টোটাল, এ দেখো লিখছি ইকুয়াল, এ দেখো লিখছি ইকুয়াল, কিন্তু পার্সেন্টেজ দিত খুব নর্মাল কিছু না, এটাকে কি বলা হয় বলো, বলা হয় ভ্যারিয়েবল ফরম্যাট স্পেসিফায়ার। কি বলা হয়, ভ্যারিয়েবল ফরম্যাট স্পেসিফায়ার। তো তুমি এই যে পার্সেন্টেজ ডি এর জন্য, তার এখানে পার্সেন্টেজ ডি প্রিন্ট হবে না, পার্সেন্টেজ ডি এর জন্য তোমার আসলে প্রিন্ট হবে কি বলতো, কার মানে, দেখো সি এর মান। শোনো, স্ক্যানএফ আর প্রিন্টএফ এর মধ্যে পার্থক্য এইটাই যে প্রিন্টএফ এর কিন্তু এই ডাবল, মানে প্রিন্টএফে কিন্তু ভ্যারিয়েবলের নামের আগে এম% থাকে না, কিন্তু দেখো স্ক্যানএফে ভ্যারিয়েবলের নামের আগে এম% থাকে। কেননা এইখানে স্ক্যানএফে নতুন করে অ্যাড্রেস করার কিছু নাই, মানে তুমি তার এই মানটা সিতে জমা করছো না, সিতে অলরেডি একটা মান আছে, সেই মানটা প্রিন্ট করছে, এই জন্য কি লাগে না, এম% লাগে না। তাহলে তুমি এখন সি এর মান প্রিন্ট করতেছো, এই হচ্ছে ব্যাপার। আমি তাহলে প্রোগ্রামটা একটু রান করে দেখাচ্ছি আরেকটা বার, দেখো। আর এই প্রোগ্রামটা কিন্তু কোন স্পেসিফিক নাম্বারের জন্য, তুমি যে নাম্বারে দাও সেই নাম্বারকে যোগ করতে পারবে। প্রোগ্রাম রান করেছি, রান করার পরে বলতেছে এন্টার টু নাম্বারস। এই এন্টার টু নাম্বারস কার জন্য বলছে বলো, এন্টার টু নাম্বারস বলছে এই প্রিন্টএফ এ যা লিখছো তাই। এই বিপ বিপ কার জন্য করছে, এই যে স্ক্যানএফ এর ডাবল, এই যে পার্সেন্টেজ ডি এর জন্য করছে। তো পার্সেন্টেজ ডি এর জন্য যে বিপ বিপ করছে, তুমি দাও এখন 55 দিলা, তুমি যা মন চাই দাও, দেন এন্টার চাপ দিলে আবার বিপ বিপ করছে। এখন এই পার্সেন্টেজ ডি এর জন্য করছে, তুমি দিলা 81, তাহলে বলো এটা কই রাখবে, বিতে, দেন এই লাইন থেকে যোগ করে ফাইনালি উত্তর প্রিন্ট করলে টোটাল ইকুয়াল 136। আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে লেখা হয়েছে। এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, না হলে আমি এটা অ্যালগোরিদম ফ্লো চার্টে দেখাবো। আর মোবাইলে কিভাবে করতে হয়, আমাদের সিএক্সএক্স একটা অ্যাপ, সিএক্সএক্স ড্রয়েড একটা অ্যাপ আছে, সিএক্সএক্স ড্রয়েড, ডিআরও, সিএক্সএক্স ড্রয়েড একটা অ্যাপ আছে, এই অ্যাপ দিয়ে করা যায়। আমি দেখাই দিব না, আরেকবার না, আমি আসলে কোটি কোটি বার বোঝাইলেও অনেকে বলবে আরেকবার বুঝাই দেন আর কি, আমি আসলে খুব সুন্দর করে বুঝাইলাম। ওকে, আরেকবার বুঝাই দিই। প্রিন্টএফ আর স্ক্যানএফ এর মধ্যে পার্থক্য কি, প্রিন্টএফ দিয়ে কোনো কিছু শো করে, স্ক্যানএফ দিয়ে কোনো কিছু কি করে, ইনপুট নেই। আরেকটা কোশ্চেন কি পাইছি আমি, কোশ্চেন পাইছি হচ্ছে স্যার আমার লেকচার শিট আছে, তাই একটু নোট করতে হবে, করো নোট। ওকে, তাহলে বলছে টোটাল যোগ করার পরে বিপ বিপ হচ্ছে, কেন করছে বিপ বিপ করছে, কারণ এই যে তুমি গেট সেজ দিছো তাই, গেট সেজ এর জন্য বিপ বিপ করা। শোনো, এই লাইনটাকে বলেছি ভ্যারিয়েবল ডিক্লারেশন। ভাই কলেজে করাইছে ঘোড়ার ডিম, কিছুই বুঝি নাই, বাট আজকে এটা ক্লিয়ার। ওকে, তাহলে দেখো তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, এ নামে একটা, বি নামে একটা, সি নামে একটা, তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, বুঝছো না, তিনটা ভ্যারিয়েবল। দেন এই লাইনের জন্য একটা মেসেজ প্রিন্ট হয়েছে, কি প্রিন্ট করছে, এন্টার টু নাম্বারস, এই যে প্রিন্ট হয়েছে। দেন এই পার্সেন্টেজ ডি এর জন্য বিপ বিপ করছে, এখানে দেখো এই পার্সেন্টেজ ডি এর জন্য বিপ বিপ করেছে। তুমি যখনই 55 দিছো, এটা কিন্তু আসলে এটা হচ্ছে কোডার দেয়, আর এটা ইউজার দেয়। ইউজার যখনই 55 দিয়েছে, এই 55-কে কোথায় রাখতে বলা হয়ে গেছে, এতে, তাহলে এতে চলে গেছে 55। দেন এন্টার চাপ দিয়ে আবার বিপ বিপ করছে, 81 যে দিছে, এই 81টা এর জন্য নেওয়া হয়েছে, এটাকে কোথায় রাখা হয়েছে, বিতে, তাহলে চলে গেছে বিতে 81। দেন এই লাইনের মাধ্যমে যোগ করা হয়েছে, কি যোগ করা হয়েছে, এ আর বি কে যোগ করা হয়েছে, করে যা পাইছি সেটা কই রাখছে, সিতে, তাহলে এ বি যোগ করে যা পাইছি সেটা সিতে রাখছে, এবং 136 কে সিতে রাখা হয়েছে। এই লাইনের মাধ্যমে প্রিন্ট হয়েছে টোটাল, এ দেখো টোটাল ইকুয়াল, এ দেখো ইকুয়াল, কিন্তু এই পার্সেন্টেজ ডি কার মান, সি এর মান, তো সি এর মান 163, সেটা প্রিন্ট হয়েছে।
গুণও এভাবে করা যাবে ভাই, আমি করাইতেছি এক এক করে, তুমি যতটুকু করাইতেছি এটুকুই দেখো। ওকে, সেকেন্ড প্রিন্টএফটা তো সহজ, টোটাল লিখেছো টোটাল আসছে, ইকুয়াল লিখেছো ইকুয়াল আসছে, কিন্তু পার্সেন্টেজ ডি তো প্রিন্ট হয় না। পার্সেন্টেজ ডি কি? এটা মিন করে যে আমরা এখন কি, এখন এটা যেহেতু প্রিন্ট হবে তার মানে এটা মিন করে যে আমরা এখন একটা ডেসিমেল টাইপ ইন্টিজারকে প্রিন্ট করতে চাচ্ছি। এখন কি প্রিন্ট করতে চাচ্ছি? একটা ডেসিমেল টাইপ ইন্টিজারকে। তো তুমি যে একটা ডেসিমেল টাইপ ইন্টিজারকে প্রিন্ট করতে চাচ্ছ সেটার মান কি দেখো, সি। এখানে তুমি যতগুলা পার্সেন্টেজ জি লিখবা এখানেও কিন্তু ততগুলা ভ্যারিয়েবলের নাম থাকবে, একটা দিয়েছো এটার নাম দিছি, তার জন্য সি এর মান প্রিন্ট করছে আর কি। আমি তোমাদেরকে এটার একটু ফ্লোচার্ট দেখাই দিচ্ছি, তারপরে আমি আরো ডিটেলসে যাব। এই কোডটার আমি আরো চেঞ্জ করব, আমি তোমাদের সমস্যা বুঝতে পারছি, এটা আমি তোমাদের সলভ করার চেষ্টা করবো আর কি আস্তে আস্তে। তাহলে আমি আপাতত এটার একটু তোমাদেরকে দেখাচ্ছি, কোডটা তো আছেই, অ্যালগরিদম ফ্লোচার্ট দেখাচ্ছি। আমি যেভাবে তোমাদেরকে পড়ায় দিব তোমরা আসলে আর কখনোই সি প্রোগ্রামিং ভাষাকে তো ভয় পাবাই না, সিতে বসে যাবা। খালি রেগুলার ক্লাসগুলো করবা, একটা ক্লাস 14 বার করে করবা, যত যত যারা দুর্বল আছো আর কি, একটা ক্লাস 14 বার করবা দুর্বল থাকলে। ওকে, তো আমি ফ্লো চার্ট আগে অ্যালগরিদম দেখাই। অ্যালগরিদমে সবসময় প্রথম ধাপটা খাতা কলম ধরবা, লিখবা ধাপ একে কাজ শুরু। ধাপ একে কি হয় বলো? কাজ শুরু হয়। আমার হাতে লেখা অনেক সুন্দর, সো না বুঝলে রাগ করার কিছু নাই, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা লিখেছি ধাপ একে, কি লিখেছি বলো? কাজ শুরু লিখেছি। এরপরে ধাপ 2-এ যাচ্ছি। ধাপ 2, আমি কিন্তু বলেছি যে এই যে তুমি যে একটা প্রিন্ট করছো না যে এন্টার টু নাম্বারস, এইসব তোমাদের কোনো দরকার নেই। এসব কিসে দরকার নেই বলো? এইসব তোমাদের কোথায় দরকার নেই বলো? এইসব তোমাদের হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্টে কোনো দরকার নেই। তাহলে ধাপ 2-এ কি করছো? এ বি এর মান গ্রহণ করছো। দেখো এ বি এর মান গ্রহণ। তাহলে ধাপ 1-এ কাজ শুরু, ধাপ 2-এ আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এ কমা বি এর মান গ্রহণ। এ কমা বি এর মান গ্রহণ। আশা করি সবাই বুঝছো। তাহলে ধাপ 1-এ কাজ শুরু করে ধাপ 2-এ কি করছি আমরা? এ বি এর মান গ্রহণ করছি। এ বি এর মান গ্রহণ করছি। এ বি এর মান গ্রহণ করে দেন যেটা করছি সেটা হচ্ছে ধাপ 3-এ করছি, সেটা হচ্ছে সি ইকুয়াল এ প্লাস বি করছি। কি করছি বলো? সি ইকুয়াল এ প্লাস বি করেছি। বুঝতে পেরেছো? শুরু করলা, এ বি এর মান গ্রহণ করলা, দেন কি করলা? সি ইকুয়াল এ প্লাস বি করছো। এরপরে কি করছো? এরপরে ধাপ 4-এ সি এর মান প্রদর্শন করছো। এরপরে ধাপ 4-এ সি এর মান প্রদর্শন করছো, সি এর মান প্রদর্শন। এরপরে ধাপ 5 কি? কাজ শেষ। খুবই সহজ একটা ব্যাপার স্যাপার। এটাই যদি আমি একটু ফ্লোচার্ট দেখাতে চাই তাহলে প্রথমে আমরা এরকম ক্যাপসুল টাইপ শেপ দিয়ে লিখলাম হচ্ছে শুরু। ক্যাপসুল টাইপ শেপ দিয়ে কি লিখলাম? শুরু লিখলাম। শুরু করার পরে আমরা কি করবো? এ বি এর মান গ্রহণ করবে। দেখো প্যারালেলোগ্রাম দিয়ে এর মধ্যে লিখলাম যে এ বি এর মান গ্রহণ। এ কমা বি এর মান গ্রহণ। শুরু করে কি করলাম? এ কমা বি এর মান গ্রহণ করলাম। শুরু করলাম, দেন কি করলাম বলো? এ কমা বি এর মান গ্রহণ করলাম। এ বি এর মান গ্রহণ করার পরে আমরা কি করছি? সি কল ওইটা করছি। শেপগুলো অনেক গুরুত্বপূর্ণ কিন্তু। আর এই দেখো এই যে অ্যারো চিহ্নটি কিন্তু একদম একটা শেপের সাথে আরেকটা শেপে এমন লাগানো থাকবে আর কি, ঠিক আছে? ফাঁকা রাখা যাবে না, ফাঁকা রাখলে টিচার কেটে দিতে পারে। এখন এখানে কি করব? সি কল এ প্লাস বি করবো। সি কল এ প্লাস বি করার পরে আমরা কি সি এর মানটা শো করে দিব। তাহলে লিখলাম হচ্ছে সি এর মান প্রদর্শন। সি এর নাম কি? মান কি? প্রদর্শন। এরপরে কি হবে? কাজ শেষ। শুধু শেষ দিব এখানে। তাহলে অ্যালগরিদমে কাজ ওয়ার্ডটা বেশি লিখি কিন্তু ফ্লোচার্টে কাজ ওয়ার্ডটা কি কম লিখি। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই কি বুঝতে পারতেছো? ওকে, দেখো তোমাদের তো লাস্টের যে প্রিন্টএফ এটা নিয়ে অনেকেরই কোশ্চেন। সো এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে লাস্টের প্রিন্টএফ নিয়ে আমি একটু কথা বলতে চাই। লাস্টের প্রিন্টএফ নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের কোশ্চেন হচ্ছে ভাইয়া আমাদের, না না ভাইয়া কিভাবে কোশ্চেন আসবে? তুই কোশ্চেনের পর্যায়ে যাস না এখনো, তুই যা পড়াইতেছিস এটা আগে শেখ। কেমনে কোশ্চেন আসতে পারে আগে আমার ক্লাস কর, তারপরে বুঝবি কেমনে কোশ্চেন আসতে পারে। ওকে, দেখো
আমি লাস্টের প্রিন্টএফটা চেঞ্জ করলাম, করে এখন পেঁচাইতেছি, লিখলাম পার্সেন্টেজ ডি প্লাস পার্সেন্টেজ ডি ইকুয়াল পার্সেন্টেজ ডি। বুঝতে পেরেছো আমি কি লিখেছি? লাস্টে প্রিন্টএফ লিখেছি পার্সেন্টেজ ডি প্লাস পার্সেন্টেজ ডি ইকুয়াল পার্সেন্টেজ ডি। তার মানে আমি আসলে প্রিন্ট করতে চাই তিনটা মান, এটা একটা মান, এটা একটা ইন্টিজার মান, পূর্ণাংশ একটা ইন্টিজার মান, দেন আমি একটা প্লাস প্রিন্ট করতে চাই, দেন আমি আরেকটা ইন্টিজার মান প্রিন্ট করতে চাই, দেন একটা ইকুয়াল প্রিন্ট করতে চাই, দেন আবার একটা ইন্টিজার মান প্রিন্ট করতে চাই। তা আমি আসলে চাচ্ছি কি যে লেখা আসুক যে তুমি যাকে যাকে যোগ করছো সেটা প্লাস ওইটা ইকুয়াল উত্তর। যে প্রথম পার্সেন্টেজ ডিটা কে বুঝতে পেরেছো? এ। তাহলে এখানে লিখলাম এ, তারপরে কমা দিয়ে পরের পার্সেন্টেজ ডিটা কার মান হবে? বি এর মান। তারপরে পার্সেন্টেজ ডিটা কি হবে? সি এর মান হবে। শোনো আমি তোমাদেরকে কয়েকটা কথা বলি। প্রথম কথা হচ্ছে এই প্রিন্টএফে কি যা লিখতে হয় এটা কি ফিক্সড? উত্তর হচ্ছে না। এই প্রিন্টএফে তুমি যা মন চাই তাই লিখতে পারবা। তুমি এখানে যদি লিখো যে দুইটা নাম্বার দাও, এটাও লিখতে আর কোনো সমস্যা নেই, যা মন চাই লিখবা, নাম্বার ওয়ান। সেকেন্ড কথা হচ্ছে ভ্যারিয়েবলের নাম আমি যা দিব তাই দিতে হবে না, ভ্যারিয়েবলের নাম তুমি যা মন চাই তাই দিতে পারবা। থার্ড কথা হচ্ছে প্রিন্ট তো তোমার আসলে কি সি এর মানই প্রিন্ট করার কথা, কিন্তু এখানে এবিসি তিনটারই মান দিছে, আমার মন চাইছে তাই। আমি তোমাদেরকে বোঝাইতে চাচ্ছি তাই আমি এটা প্রিন্ট করছি আর কি। আমি একটু বোঝাই, দেখো আমি যা প্রিন্ট করছি তাতে করে উত্তর কি আসে আমি দেখাই তোমাদেরকে। আমি প্রোগ্রামটা রান করলাম, প্রোগ্রামটা যখন রান করছি বলছে এন্টার টু নাম্বারস। কি বলছে বলো? বলছে এন্টার টু নাম্বারস। আমি ধরো দিয়েছি, এখন আমার মন চাইছে 3 দিতে, এন্টার চাপ দিছি, এরপরে আমার মন চাইছে 6 দিতে। উত্তর দেখো 3 + 6 = 9। তাহলে দেখো এন্টার টু নাম্বারস যেখানে লিখছি তাই আসছে। এই পার্সেন্টেজ ডির জন্য বিপ বিপ করেছে, তুমি 3 দিয়েছো, 3 গেছে এতে। এই পার্সেন্টেজ এখানে কিন্তু আবার একটা বিপ বিপ করছে, তুমি 6 দিয়েছো, 6 গিয়েছে বিতে। যোগ কিন্তু এই লাস্ট প্রিন্টএফে হয় নাই, যোগটা হয়েছে কোথায়? যোগ হয়েছে যে সি = a + b এই লাইনে। তাহলে এই লাইনে যোগ করছো, করার পরে ফলাফল শো করছি। কেমনে ফলাফল শো করছি? মেন কথা হচ্ছে ভাই আমাদের যদি বলো যে এমনি আপনি কেন লিখলেন, এটা আমার মন চাইছে তাই এমনি লিখছি, কিন্তু এমনি লেখার ফলে কি উত্তর হয়েছে এটা বোঝানো আমার দায়িত্ব। এ দেখো আমি পার্সেন্টেজ জি লিখেছি এবং বলেছি এটা এর মান, এ দেখো এর মান প্রিন্ট হয়েছে। এই যে 3 দিছিলাম এর মান, এ দেখো এর মান প্রিন্ট হয়েছে। দেন আমি প্লাস দিছি, দেখো প্লাস শো করছে। এ দেখো আমি আবার একটা পার্সেন্টেজ ডি দিছি এবং বলছি এটা হচ্ছে বি এর মান প্রিন্ট করবে, দেখো বি এর মান প্রিন্ট করছে। দেন আমি একটা ইকুয়াল দিয়েছি, দেখো ইকুয়াল প্রিন্ট হয়েছে। দেন আমি দেখো আরেকটা পার্সেন্টেজ ডি দিছি, এটা হচ্ছে বলছে সি এর মান, দেখো এর জন্য সি এর মান প্রিন্ট করছে। আশা করি তোমরা সবাই একটু একটু হইলেও বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে দুইটা সংখ্যার মধ্যে গুণ করে গুণফল বের করার জন্য সমাধান দেখাবো। ভাই অ্যাডভান্স কোনো কথা বলার দরকার নেই, আমি যতটুকু পড়াইবো যেমনে পড়াবো এটা খালি দেখতে থাকবা, তোমার সি একদম ফালাফালা হয়ে যাবে। এখন আমি দেখাতে চাচ্ছি দুইটা সংখ্যার মধ্যে গুণ, গুণ করে গুণফল। হয়তো অনেকে বুঝে ফেলছো কোনো চেঞ্জ নাই, শুধু সি এর এখানে প্লাস না দিয়ে গুণ সাইন দিবা বা স্টার সাইন দিবা, গুণ হয়ে যাবে। আর ফলাফল তো এমনি দেওয়ার সুযোগ নাই, তখন তুমি ফলাফল ধরে লিখলা যে আনসার ইকুয়াল এত। ভাই তুমি কি উত্তর দিবে এটা তোমার ব্যাপার, তুমি কি লিখবে তোমার ব্যাপার। এবং এই পার্সেন্টেজ দিটা তখন কার মান হবে? গুণফলটা কে? সি না? সি হবে উত্তর। তাহলে এই হচ্ছে আমাদের সলিউশন, দুইটা সংখ্যার মধ্যে গুণ। আমি প্রোগ্রামটা রান করে দেখাচ্ছি, দেখো বলছে এন্টার টু নাম্বারস। কি বলছে পড়তে পারছো? বলছে এন্টার টু নাম্বারস, ঠিক আছে। আর তোমাদের যাদের যে ফেসবুক লাইভে ক্লাস করতেছো, যদি তোমাদের একটু ক্লিয়ার দেখার মন চাই, স্ক্রিনটাকে জুম করে করে দেখতে মন চাই, তাহলে দেখো ক্যাপশনে জুমের লিঙ্ক দেওয়া আছে, জুমে জয়েন করতে পারো। এন্টার টু নাম্বারস এর মধ্যে আমি 8 দিয়েছি, 3 দিয়েছি, উত্তর বলতেছে 24। আশা করি সবাই বুঝতে পেরেছো। প্লাসের জায়গায় স্টার দিয়ে প্রিন্টএফ না দিলেও খেলা শেষ। প্রিন্টএফ না দিলেও না, এটা এখন দরকার নেই বাবারা, এটা আস্তে আস্তে শিখবা। তাহলে এটার ভুল কোথায় ভাইয়া? প্রোগ্রাম রান করলে এরর আসে, প্রোগ্রাম রান করলে এরর আসে, কি একজন কোড দিছে আর কি, দেখি একটু ভুল খুঁজে দিই আমরা। তুমি তো কিভাবে এরর আসে? এররটা আসে আমাকে দেখাইতে হবে যে কি এরর আসে। আর এই জায়গায় মনে হয় তোমার এই গেট সিএইচ, এটা কি ও লিখছো? রিটার্ন ও লিখছো? আমার তো মনে হয় রিটার্ন ও লিখছো, রিটার্ন শূন্য না লিখে। আর হচ্ছে তুমি এই কনসোল ইনপুট আউটপুট আর গেট সিএইচটা বাদ দিয়ে দিও, ঠিক আছে? এই দুটা দরকার নেই তোমার। ওকে।
আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের দুইটা হচ্ছে সংখ্যার মধ্যে গুণফল আর কি। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে একটা, ভাইয়া এখানে লাস্ট প্রিন্টএফ এ পার্সেন্টেজ ডি প্লাস পার্সেন্ট এরকম লিখলে হয়তো, উত্তর হচ্ছে হ্যাঁ হয়তো, তুমি এভাবে লিখতে পারতা। ওকে, এখন দেখো আমি তোমাদেরকে এখন একটা প্রবলেম সলভ করাচ্ছি। প্রবলেমটা হচ্ছে আহ, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট দেখাচ্ছি। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে, আমি এখানে একটু লিখি। আমি যে প্রবলেমটা এখন সলভ করেছি সেটা হচ্ছে একটি আয়ত আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে। আয়তক্ষেত্র ছিল না সবাই, এই যে আয়তক্ষেত্র এমন হয়। আয়তক্ষেত্রের ধরো এটা যদি কি হয়, ভূমি হয় আর ইয়ে হয়, ধরো লেন্থ আর উইথ হয়, তাই না? এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে উইথ, ডাব্লিউ এইচ, লেন্থ হাইট উইথ। আচ্ছা, হাইট উইথ দিয়ে দিই, একটা হচ্ছে হাইট একটা উইথ, ডাব্লিউ এইচ। বা তুমি হচ্ছে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ এল দিতে পারো, একটা হচ্ছে উইথ দিতে পারো, যা মন চাই দিলে আর কি। ঠিক আছে, তাহলে আমি একটা এইচ দিয়েছি, এটা হচ্ছে হাইট দিয়েছি, এটা হচ্ছে উইথ দিয়েছি আর কি। ওকে, তো তুমি তো জানো এটার এরিয়ার সূত্র জানো না, এ ইকুয়াল কি, এ ইকুয়াল হচ্ছে এইচ ইন্টু ডাব্লিউ আর কি, এটাই তো সূত্র। তো এটা আসলে আরো সহজ একটা ব্যাপার স্যাপার, মানে আহ, আসলে এখন যেটা আছে এটাই এটার সলিউশন। কিন্তু তুমি যেটা করতে পারো আর কি, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে একটু মিল রেখে ভ্যারিয়েবল চুজ করতে পারো, তাহলে বেটার হয় আর কি। তবে করতে হবে এমন কিছু না, আমি একটু বুঝাই বলি। দেখো, আমাদের এখানে যে কোডটা দেখছো এই কোডটা কোনো সমস্যা নাই, এটাই কিন্তু তুমি আমি যেটা বললাম এটারই সলিউশন। তবে যেহেতু তুমি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে আসছো, দেখো তুমি আসছো কি বলো, তুমি আসছো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে, তো তুমি ভ্যারিয়েবল গুলো মিলায় এ নাও একটা এরিয়ার জন্য, হাইটের জন্য একটা এইচ নাও, উইথের জন্য একটা ডাব্লিউ নাও, তাহলে একটু ভালো মিল হইলো না? সো এবিসি নিলেও ভুল নাই, তবে আমি নিলাম আর কি, আমার মন চাইছে এটাই নিব, এইচ নিলাম আর হচ্ছে ডাব্লিউ নিলাম, বুঝছো? দেন আমি বললাম এন্টার দ্য ভ্যালু অফ, তুমি বলতে পারতো কি এন্টার দ্য ভ্যালু অফ হাইট অ্যান্ড উইথ, আবার তুমি বলতে পারো এন্টার দ্য এন্টার দ্য এন্টার দ্য ভ্যালু অফ হচ্ছে এইচ কমা ডাব্লিউ, যা মন চাই লিখো, প্রিন্ট এফ নিয়ে কোনো কথা নেই, তুমি যা মন চাই প্রিন্ট এফে লিখো। আমি কি লিখেছি বলো, আমি প্রিন্ট এফে লিখেছি এন্টার দ্য ভ্যালু অফ এইচ কমা ডাব্লিউ আর কি। দেন দুইটা পার্সেন্টেজ দিয়ে দিব, প্রথমটা নিয়ে ধরো আমি এইচ এ রাখলাম, প্রথমটা নিয়ে কই রাখলাম, এইচ এ রাখছি, পরেরটা নিয়ে কই রাখছি বলো, ডাব্লিউ তে রাখছি, বুঝতে পেরেছো? একটা নিয়ে এইচ এ রেখেছি আর একটা কি ডাব্লিউ তে রেখেছি। দেন আমরা ফর্মুলা দিচ্ছি, ফর্মুলাটা কি বলতো, এরিয়া সমান, ফর্মুলা হচ্ছে এরিয়া সমান এইচ ইন্টু কি ডাব্লিউ। শোনো, এটা সি প্রোগ্রামিং ভাষা ভাই, এটা সি প্রোগ্রামিং ভাষা, এটা তুমি আমার ক্লাস শুধু করলেই শিখে যাবা এটা আশা করে লাভ নেই। তুমি যদি আমি যা যা প্রোগ্রাম লিখছি তুমি যদি নিজে নিজে এগুলো রান না করো, আগামী ক্লাস থেকে হা করে করে থাকবা, দুইটা তিনটা ক্লাস পরে বলবা যে আপনার ক্লাস কিচ্ছু বুঝি না। ভাই, আমার এই ক্লাস বাংলা ইংলিশ ক্লাস না, বুঝছো, আইসিটি ক্লাস। আর এখানে এমন না যে আজকে আজকে আমি ধরো এই টপিক পড়ালাম, আজকে এই পদ্য পড়ালাম, কালকে ওই গদ্য পড়ালাম, আগের ক্লাস করলাম না করলাম ম্যাটার করবেন, এটা এরকম না। এই যে সি প্রোগ্রামিং শুরু করলাম, যারা গত ক্লাস করেনি এই ক্লাসে কিছুই বুঝবা না, যারা গত ক্লাসে এই ক্লাস না করে থার্ড ক্লাস থেকে করতে আসবা কিছুই বুঝবা না। মনে হবে যে কি পড়ায় আল্লাহ, এই লোকটা কি পড়ায়, এই লোকটা যে কি পড়ায়, যে রেগুলার ক্লাস করে শুধু সেই জানে। তাহলে আমরা এখানে তিনটা ভ্যারিয়েবল নিয়েছি, একটা এ নামে, একটা এইচ নামে, একটা ডাব্লিউ নামে। দেন এন্টার দ্য ভ্যালু অফ, এটা এটা আমি লিখছি তাই, তুমি কিন্তু অন্য কিছু লিখতে পারতা। দেন দুইটা মান নিয়ে এইচ এ রেখেছি আর একটা কি ডাব্লিউ তে। দেন আমি এরিয়া সমান কি বললাম, এইচ ইন্টু ডাব্লিউ বলেছি। দেন আনসার ইকুয়াল, আমি আসলে এটাও বলতে পারি, কোনো সমস্যা নেই। আবার আমি বলতে পারতাম যে এরিয়া ইকুয়াল এটা, বা এরিয়া অফ রেক্টাঙ্গল ইকুয়াল এত, যা মন চাই লিখো। সেটাও একটা সলিউশন। আমি প্রোগ্রামটা রান করে দেখাচ্ছি, প্রোগ্রামটা রান করলাম, প্রোগ্রামটা রান করার পরে বলতেছে এন্টার দ্য ভ্যালু অফ এইচ ইন্টু, কি হয় না কেন, এন্টার দ্য ভ্যালু অফ এইচ কমা ডাব্লিউ আর কি বলছে। দেন এই দেখো বিপ বিপ করছে এই পার্সেন্টেজ ডি এর জন্য। আমি ধরো মান দিয়েছি এখন 7, এন্টার চাপ দিয়ে আমি মান দিয়েছি 3, দেন উত্তর চলে আসছে আসলে।
আশা করি বুঝছো কিভাবে সলভ করেছি এটাকে। আর তুমি যদি এটার জন্য ফ্লো চার্ট দেখতে চাও বা অ্যালগোরিদম দেখতে চাও কি হবে চেঞ্জ, আসলে যা আছে এটাই, খালি একটু ভ্যারিয়েবলের নাম চেঞ্জ হবে, আর তো আমি তেমন কোনো চেঞ্জ পাচ্ছি না। এখানে এ বি এর মান না, এখানে এই সূত্র না, এখানে এর মান শো না, এই দুইটার চেঞ্জ, এই সূত্রের চেঞ্জ, এটার চেঞ্জ, আর কোনো আমি চেঞ্জ পাচ্ছি না। তোমরা পাচ্ছ কিনা জানাও। তাহলে কাজ শুরুর পরে আমরা কিসের কিসের মান গ্রহণ করেছি? মান গ্রহণ করেছি এইচ এর আর ডাব্লিউ এর, এইচ আর ডাব্লিউ এর মান গ্রহণ। দেন আমরা কি করব, এ ইকুয়াল লিখবো, এ ইকুয়াল কি এইচ ইন্টু ডাব্লিউ, আর এখানে একদম নিজেদের ভাষা লিখবা। গুণের জন্য স্টার সাইন এখানে দেওয়ার দরকার নেই, এটা ডিরেক্ট যে নিজেদের সাইন সেটা দিব, এ ইন্টু কি ডাব্লিউ, এইচ ইন্টু ডাব্লিউ। দেন এ এর মান প্রদর্শন। এখানেও সেম, তুমি কিসের কিসের মান, এইচ কমা ডাব্লিউ এর মান গ্রহণ। দেন কি এ ইকুয়াল এইচ গুণ ডাব্লিউ, দেন কি এ এর মান প্রদর্শন, কাজ শেষ। আশা করি সবাই বুঝছো যে কিভাবে আমরা এই প্রবলেমটাকে কি বলতো সলভ করেছি। এখন আমি তোমাদেরকে আরেকটা প্রবলেম সলভ করে দেখাচ্ছি, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, এবং আমি প্রথমে ভুল সলভ করব, ভুল একটা সলিউশন দেখাবো, পরে ঠিক করব। সো তোমরা তোলার দরকার নেই এখন। আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, ধরো কোশ্চেন হচ্ছে ভূমি উচ্চতার মানে বিএইচ এর, বি মানে বেস বা ভূমি, এইচ মানে হচ্ছে হাইট বা উচ্চতা, ভূমি উচ্চতা এর মান দেওয়া আছে। কিসের কিসের মান দেওয়া আছে? ভূমি উচ্চতার মান দেওয়া আছে, ভূমি উচ্চতার মান দেওয়া আছে। ত্রিভুজের কি বলতো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সবাই কি বুঝছো? ভূমি উচ্চতার মান দেওয়া আছে, ত্রিভুজের কি ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো তুমি তো জানো এই যে ত্রিভুজ, তার ভূমি ধরো বি, তার উচ্চতা যদি এইচ হয়, এরিয়া সমান কি, এরিয়া হচ্ছে এ ইকুয়াল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এরিয়া ইকুয়াল কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আমি যদি আগে তোমাদের এই ফ্লো চার্ট অ্যালগরিদম দেখাতে চাই তাহলে আরো সহজ হয়ে যায়। ফ্লো চার্ট অ্যালগরিদম দেখা দিই আগে। ফ্লো চার্ট অ্যালগরিদম যদি দেখাতে চাই, দেখো তোমরা কার কার মান গ্রহণ করবা, ভূমি উচ্চতা বিএইচ এর মান গ্রহণ করবা, দেন এ ইকুয়াল লিখবা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, দেন কে এর মান প্রদর্শন। তুমি কিসের কিসের মান গ্রহণ করবা, বি কমা এইচ এর মান, আরে এইচ, এটা বি কমা এইচ এর মান গ্রহণ করবা, বি কমা এইচ এর মান গ্রহণ করবা, দেন এ ইকুয়াল কি লিখবা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, দেন কি করবা, এর মান প্রদর্শন করে দিবা। এই তো ব্যাপার স্যাপার, কিন্তু কোডের একটু ব্যাপার আছে, আমি আগে কোডটা একটু বুঝাই বলি। বুঝিয়ে বলি। ওকে, দেখো বাচ্চারা, আমি আবারও বলছি, আমি কোডে প্রথমে ভুল করব, পরে আমি তোমাদেরকে সেটা সলভ করে দেখাবো যে ভুল কোথায় করেছি, এটা আমি পরে বুঝাই দিব আর কি। ওকে, আর শোনো, তোমাদেরকে ক্লিয়ারলি কথা বলি, সেটা হচ্ছে আমার এই ক্লাস শুধু আসলেই হবে না, আসলে গেলে হবে না। এই চ্যাপ্টার 5-এ আমার ক্লাসে আসলে গেলে হবে না, তোমাকে এগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে যতগুলা প্রোগ্রাম লিখেছি সব রান করতে হবে নিজে নিজে। আর যদি না রান করে আসো আগামী ক্লাসে প্রথম দিকে একটু একটু বুঝবা, এরপর থেকে তোমার কাছে আর ভালো লাগবে না, তোমার আর সি শেখাই হবে না। তাহলে দেখো আমি যেটা করলাম, প্রথমে ভুল করলাম যে আইএনটি এ নিলাম একটা ভূমি, তারপরে সরি এরিয়া, দেন ভূমির জন্য বি নিলাম, হাইটের জন্য এইচ নিলাম, দেন বললাম এন্টার দ্য ভ্যালু অফ বি কমা এইচ, বি কমা কি এইচ, দেন বললাম আচ্ছা পার্সেন্টেজ দি, প্রথমটা নিয়ে ধরো বিতে রাখলাম, পরেরটা নিয়ে মনে করো কি এইচে রাখলাম, ভূমিতে এইচে রাখলাম। এরপরে আমি কি বললাম, এরিয়া ইকুয়াল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা মানে কি, হাফ মানে কি 1 ডিভাইড, আচ্ছা এমনি এরকম করে লিখলেই তো হয়, ভূমি গুণ উচ্চতা ডিভাইড বাই 2, এটা লিখলেও হয়। আবার অনেকে হয়তো বলবো যে ফার্স্ট ব্র্যাকেট দেন, ভাই এখানে ফার্স্ট ব্র্যাকেট এতটা গুরুত্বপূর্ণ না, কেননা গুণ ভাগ আগে পরে করলে কোনো সমস্যা হয় না, তারপরে দিলাম, তোমরা খুশি আমিও খুশি। তবে আমি আবারও বলছি ফার্স্ট ব্র্যাকেটটা দরকারই নেই, 2 দিয়ে ভাগই তো, 2 দিয়ে ভাগ মানে তো হাফ, ভূমি গুণ উচ্চতা ডিভাইড বাই 2, দেন এরিয়া ইকুয়াল পার্সেন্টেজ, দেন উত্তর। এখন দেখো আমি আসলে বলেছি ভুল হয়েছে, আমি দেখি ভুলটা কোথায়।
প্রোগ্রামটা আমি রান করলাম, প্রথমে দেখো প্রোগ্রামটা আমি রান করলাম। প্রোগ্রামটা যখন রান করলাম, রান করার পরে আমাকে বলছে এন্টার দ্য ভ্যালু অফ বি কমা এইচ। কি বলছে বলো? বলছে এন্টার দ্য ভ্যালু অফ বি কমা এইচ। আমি ধরো দিয়েছি 8, আমি দিয়েছি ধরো 4, তাহলে উত্তর কত হবে? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে 4 8 32 ডিভাইড বাই 2 মানে 16 হবে। দেখছো উত্তর ঠিক আছে। তার মানে আমি কি মিথ্যা বলছি? না, আমি আসলে মিথ্যা বলি নাই। আমি মিথ্যা বলি নাই, আসলে ভুলটা কোথায় আমি আবার বলি। প্রোগ্রামটা আমি দেখো আবার রান করছি, প্রোগ্রামটা দেখো খেয়াল করে, আমি আবার রান করছি। প্রোগ্রামটা যে আমি আবার রান করছি, এখন দেখো প্রোগ্রামটা আমি যে আবার রান করছি, এখন দেখো আমাদের বলতেছে এন্টার দ্য ভ্যালু অফ ভূমি বি কমা এইচ। আমি দিয়েছি 3, আমি দিয়েছি 7। 3 7 3 সাথে 21 ডিভাইড বাই 2, উত্তর হওয়া কিন্তু উচিত 10.5, কিন্তু উত্তরটা দেখো 10.5 না 10 আসছে শুধু। আসলে এখানে ঝামেলা যেটা সেটা হচ্ছে, তুমি যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাও, সেক্ষেত্রে দেখা যাবে যে ভূমি উচ্চতার মান যদি কেউ দুইটায় বিজোড় দেয় তাহলে উত্তরটা পয়েন্ট আকারে আসে। দুইটা বিজোড় দিলে 100 উত্তর কি পয়েন্ট আকারে আসে। সো এই জন্য তোমাকে আসলে ইন্টিজার বলে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে এই প্রোগ্রামটা ভুল হবে, কেননা তুমি পূর্ণাংশ মানে ইন্টিজারের মধ্যে এটা ক্যালকুলেট করতে পারো না। সো এই সময় আমি তোমাকে একটা নতুন ভ্যারিয়েবল ডেটা টাইপ চিনাচ্ছি, নাম হচ্ছে ফ্লোট। আমি যদিও তোমাদেরকে থিওরিটিক্যালি ফ্লোটকেও চেনাবো আস্তে আস্তে, আপাতত এমনি এমনি চিনো ফ্লোটকে। তাহলে আমি দিলাম কি এখানে বলো? ফ্লোট দিয়েছি। আমি কি দিয়েছি বলো? আমি এখানে দিয়েছি ফ্লোট। আমি যে এখানে ফ্লোট দিয়েছি বাচ্চারা, ফ্লোট দিয়েছি, তাহলে ফ্লোট দিলে তোমার কিন্তু পার্সেন্টেজ ডি না পার্সেন্টেজ এফ লিখতে হবে। ঠিক আছে, পার্সেন্টেজ এফ। ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি, ফ্লোটের জন্য পার্সেন্টেজ এফ, তাহলে এখানেও কি লিখতে হবে? পার্সেন্টেজ এফ। সবাই কি বুঝতে পেরেছো? তাহলে আমি এখানে ফ্লোট দিয়েছি এবিএইচ, আর এখানে কি পার্সেন্টেজ এফ, এখানেও কি দিবা? পার্সেন্টেজ এফ। তাহলে এটা জেনে ফেললা যে ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি আর ফ্লোটের জন্য কি? পার্সেন্টেজ এফ। এখন দেখো প্রোগ্রামটা আমি আবারও রান করছি, একটা জিনিস তোমাদেরকে আমি বলি, দেখো এই যে এন্টার দ্য ভ্যালু অফ বি কমা এইচ, দেখো এই জায়গায় বিপ বিপ করছে না? প্রথম মানটা 7 দিলাম এখানে নিল, পরের মানটা 3 দিলাম নিচে নিল, কিন্তু এটা তুমি চাইলে দুইটাই নিচে দিতে পারতা, দেখতে অনেক ভালো লাগতো। আমি এটাকে একটু বাদ দিয়ে আমি নতুন একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরো এই যে প্রিন্ট হয়েছে না এন্টার দ্য ভ্যালু অফ বি কমা এইচ, এই ডাবল কোটেশনের আগে একটা ব্যাকস্ল্যাশ এন দিলাম। ব্যাকস্ল্যাশ এন মানে নিউ লাইন, অনেকটা তোমাদের এইচটিএমএল এ বিআর ট্যাগ আছে, বিআর নামে একটা ট্যাগ যে কি করে? রো ব্রেক করে, সেরকম এখানে ব্যাকস্ল্যাশ এন দিলে একটা নিউ লাইন হয়। এ দেখো এখন দেখো কত কিউট কিউট লাগে। দেখো প্রোগ্রামটা আমি রান করেছি, আবার প্রোগ্রামটা আমি যখন এখন রান করেছি বলতেছে এন্টার দ্য ভ্যালু অফ বি কমা এইচ, এখন দেখো এই জায়গায় আর বিপ বিপ না করে নিচে করতেছে। এখন 7 দিলাম, এখন 3 দিলাম, এখন দেখো উত্তরটা পারফেক্ট আসছে। উত্তর কি? 10.5000 আসছে। তাহলে আশা করি ব্যাকস্ল্যাশ এন বুঝেছো। ব্যাকস্ল্যাশ এন দিলে নিউ লাইন মানে নতুন লাইনে আসবে। আরেকটা কথা সেটা হচ্ছে এই যে পয়েন্টের পরে দেখো 6টা ডিজিট আসছে। কয়টা ডিজিট আসছে? 6টা। এটার কম বেশি করার সুযোগ আছে আমাদের, কিন্তু বাই ডিফল্ট আমাদের পয়েন্টের পরে 6 ডিজিট দেখায়। শোনো, এই যে পার্সেন্টেজ এফ আর পার্সেন্টেজ 0.6f, শুধু 6f না কিন্তু পার্সেন্টেজ 6f। শোনো আবার বলি, এরিয়া ইকুয়াল পার্সেন্টেজ এফ লেখা যায় আর পার্সেন্টেজ 0.6f লেখা, তাই মানে পয়েন্টের পরে 6 ডিজিট দেখাবে, বাট তুমি পার্সেন্টেজ 0.2f লিখতে পারো। এটা অনেকে বলবে আমি পার্সেন্টের পরে 0.2f বুঝি নাই, তাদের জন্য উত্তর হচ্ছে পার্সেন্টেজ এফ লিখলে পয়েন্টের পরে বাই ডিফল্ট 6টা ডিজিট দেখায়, কিন্তু পার্সেন্টেজ 0f লিখলে পয়েন্টের পরে ডিজিট আসে না। পার্সেন্টেজ 0.1f লিখলে কি পয়েন্টের পরে একটা ডিজিট আসে। পার্সেন্টেজ 0.3f লিখলে কি হবে? 3টা ডিজিট। দেখো এখন 3টা ডিজিট দেখাবে। দেখো প্রোগ্রাম রান করছি, প্রোগ্রামটা যখন রান করছি বলছে এন্টার দ্য ভ্যালু অফ বি কমা এইচ। আমি ধরো দিয়েছি এখন 7, আমি ধরো দিয়েছি এখন 5। উত্তর দেখো কত? 17.50 আসছে। আশা করি সবাই বুঝতে পেরেছো যে কেন পয়েন্টের পরে 3টা ডিজিট আসছে। আশা করি সবাই বুঝছো যে কেন এটা 3টা ডিজিট আসছে। সবাই কি বুঝছো এটা কেন 3টা ডিজিট আসছে, 2টা ডিজিট আসছে? কেননা আমি পয়েন্টের পর এটা দিছি। আমরা আসলে এই ক্লাসে এই জিনিসগুলাই শিখলাম, আসলে আর শেখার দরকার নেই খুব একটা। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবা। আর এখানে দেখো এখানে কি বলা হয়েছে আমি পড়ি, ক্লাসে পড়া ঠিকভাবে না বুঝে মামুন তার বন্ধু
মিলনের কাছে মিলনের কাছে কিভাবে দুইটা সংখ্যা যোগ করে ফলাফল প্রদর্শন করতে হয় তা শিখে নিল। এবার মামুন নিজের নিচে দুইটা সংখ্যা পূর্ণ সংখ্যা গুণ করে ফলাফল পারবা তো। তাহলে আমার রিকোয়েস্ট হচ্ছে তোমাদের এই যে এই প্রবলেমগুলো আমি যেগুলো করলাম, যে ত্রিভুজের ভূমি উচ্চতা, এটা দেখো এটা আছে, আচ্ছা দেখো, তাহলে দেখো আমি কি কি দেখালাম, দেখো এই যে ভূমি উচ্চতার মান দেওয়া থাকবে ত্রিভুজের এরিয়া বের করার জন্য। তারপরে দেখো তোমাদের হচ্ছে এটা দেখাইলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট কোড দেখাইলাম। তারপরে দেখো এই যে দুইটা পূর্ণ সংখ্যার যোগ ফল গুণ ফল এগুলো দেখাইলাম না, এগুলো বাসায় প্র্যাকটিস করবা। আমি আবারও বলছি প্র্যাকটিস করবা, যদি প্র্যাকটিস না করো আগামী ক্লাসে কিচ্ছু বুঝতে পারবে না। পিএইচ এ কিভাবে, পিএইচ আবার কি ফোন, বাবারে বাবা, ফোনে করার জন্য ইউটিউবে লিখো যে সি প্রোগ্রামিং ইন ফোন, তাইলে চলে আসবে, ইউটিউব দেখাই দিবে কেমন করতে হয়। সিএক্সএক্স ড্রয়েড অ্যাপ দিয়ে করো। ওকে, আবার করো আমার এই ক্লাসটা, যদি কারো সমস্যা থাকে আবার করো, বুঝতে পারবো। তাহলে এই কোডটা তো সহজ, ফ্লোট দিয়েছি কেন, পয়েন্ট আকারে, তাই পয়েন্ট আকারে মান হইলে ফ্লোট দিতে হয়, তাহলে ফ্লোট দিয়ে পয়েন্ট আকারে মান আসছে। দেন এন্টার দ্য, এটা তো বুঝছো। দেন পার্সেন্টেজ এফ দিয়েছি, ফ্লোট দিলে পার্সেন্টেজ এফ দিতে হয়, তাহলে দুইটা ফ্লোট টাইপ মান তুমি নিয়ে প্রথমটা বিতে রেখেছো, পরে এইচে রাখছো, দেন ক্যালকুলেশন করে এরিয়ার মান বের করছো। দেন আউটপুট কি করলা, এরিয়া তো এরিয়া, কিন্তু শুধু পার্সেন্টেজ এফ লিখলে পয়েন্টের পরে 6 ডিজিট আসবে, কিন্তু পার্সেন্টেজ পয়েন্ট 3 এফ আসলে দিলে কি পয়েন্টের পরে 3 ডিজিট আসবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমি আসলে এক কথা 3বার বলে ফেলছি, চতুর্থবারের মতো বললাম যে তুমি এটা বাসায় প্র্যাকটিস করবা, না করলে তুমি শেষ। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে।